অনেক ব্যথা করছে নিবিড় ভাইয়া, আর পারছি না। এবার ছেড়ে দিন আমাকে, ব্যথে মরে যাচ্ছি আমি। প্লিজ দয়া করুন আমার উপর। আদ্রিতার এই করুণ আকুতি তার সম্মুখের ব্যক্তির ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। জালিম নিবিড়ের জুলুম সইতে না পেরে আদ্রিতা ঠোঁট উল্টে কাঁদতে শুরু করে দিল। তার দুঃখের অশ্রু চোখের চাইতে বেশি নাক দিয়ে গড়াচ্ছে। দুই হাত কানে ধরে রাখায় সে নাকের পানি মুছতেও পারছে না। গত 20 মিনিট ধরে খাটের ওপর কান ধরে উঠবোস করার শাস্তি দিয়েছে তাকে নিবিড়। সামান্য একটা কারণে কেউ এমন নির্দয়ের মতো শাস্তি দিতে পারে, তা এই নিবিড় নামক জালিম দৈত্যকে না দেখলে আজীবনও জানতো না আদ্রিতা। প্লিজ নিবিড় ভাই, ছেড়ে দেন না, আর পারছি না, হাত প্রচন্ড ব্যথা করছে। এসব তোর আগে ভাবা উচিত ছিল। যখন কাউকে কিছু না বলে তুই বান্ধবীদের নিয়ে দেই করে নাচতে নাচতে মেলা চলে গিয়েছিলি, তার উপর আবার আমাকে মিথ্যে কথা বলা হচ্ছিল। কত বড় সাহস তোর! এই তুই জানিস আমি সময় মতো না জানতে পারলে কি হতো? আদ্রিতার নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার। কি হতো? সামান্য মেলায় তো গিয়েছিলাম, থোড়াই কারোর বাড়ি ডাকাতি করতে গিয়েছিলাম। মনে মনে হাজার খানিক গালি বর্ষণ করলেও মুখ দিয়ে তার চুল পরিমাণও বের করতে পারল না। ঘুম থেকে উঠতে নিজের ফোনে 7 বছরের পুরনো সেই কানে ধরার ভিডিও দেখতেই চোখ ফেটে তাকিয়ে ধরপড়িয়ে উঠে বসলো আদ্রিতা। ভয়ে তার হৃৎপিণ্ড এদিক ওদিকে দৌড়তে লাগলো, যেন পালানোর জায়গা খুঁজছে সে। আদ্রিতা ভেবে পাচ্ছে না হঠাৎ এত বছর পর এই ভিডিও কোত্থেকে আসলো। ভয়ে গলা শুকিয়ে কাট কাট। ওই বদ লোকটা সেদিন এসব নিজের ফোনে ভিডিও করে রেখেছিল। এই ভিডিও দেখিয়ে দেখিয়ে আদ্রিতাকে ব্ল্যাকমেল করত। আদ্রিতা যদি তার কোনো কথা অমান্য করত, তাহলে সে এই ভিডিও সবাইকে দেখিয়ে দিবে। ছোট্ট আদ্রিতা তখন ভয় পেয়ে যেত। নিবিড়ের অবাধ্য হওয়ার থেকে নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করত সে। যদিও তা কেবল চেষ্টা অবধি সীমাবদ্ধ থাকতো, কারণ রোজই কোনো না কোনো অবাধ্য কাজ তো সে করেই ফেলতো। কিন্তু বিগত 6 বছরে আর এই ভিডিও দেখতে পায়নি আদ্রিতা, কারণ 6 বছর পূর্বে আদ্রিতার ভাষায় সেই দৈত্য মানবটি বিদেশে চলে গিয়েছে। এত বছরে এই ভিডিওর কথা ভুলেই গিয়েছিল আদ্রিতা। আজ হঠাৎ এটা আসার মানে কি? আদ্রিতার হঠাৎ মনে হলো এমন তো নয় এই ভিডিও ওই লোকটাই পাঠিয়েছে। হতে পারে এটা তার কোনো হুঁশিয়ার বার্তা। ভয় আরো আষ্টেপৃষ্টে জেঁকে বসলো আদ্রিতার। নিবিড় মানেই তার জন্য এক বিশাল আতঙ্কের উৎস। গলা শুকিয়ে মরুভূমি। মনে পড়ল গত 3-4 দিন পূর্বের কথা। দাদুন মানে আবিরের মা তুলি কিছুদিন হলো খুব অসুস্থ। ডায়াবেটিক্স, লো বিপি সহ আরো কিছু সমস্যায় ভুগছেন বেশ কিছুদিন ধরে। সেদিন হঠাৎ বললেন ওনার নাকি তার নাতনিকে দেখার ইচ্ছে জেগেছে। কতদিনই বা বাঁচবেন না বাঁচবে, তাই মরার আগে নাতির মুখ দেখতে চান তিনি। চাচু ও মায়ের ইচ্ছে পূরণে ক্ষণিকেও দেরি না করে তৎক্ষণাৎ ছেলেকে ফোন করে দেশে আসার কথা বলেছেন। তবে কি সত্যি সত্যি নিবিড় ভাইয়া দেশে আসছেন? এটাই কি সেটার কোনো আগাম বার্তা? হৃৎপিণ্ড, কলিজা, ফোপড়া, কিডনি, লিভার সব মিলেমিশে খিচুড়ি হয়ে যাওয়ার উপক্রম আদ্রিতার। আত্মা গলার মাঝে জালে ফাঁসা মাছের মতো ছটফট করছে। নিবিড় ভাইয়া আসবে? আব তেরা ক্যা হোগা আদ্রিতা? এই 1 মিনিট। আমি কেন ভয় পাচ্ছি? নিবিড় আসুক না কুমির আসুক, তাতে কি এই আদ্রিতা ভয় পায় নাকি? এখন আর আমি সেই ছোট্ট আদ্রিতা নেই যে ওনাকে দেখে ভয় পাবো। আমি কাউকে ভয় পাই না। এখনো তো আমি নিজের ঘরে নিজেই ঘুমোতে পারি। আদ্রিতা নিজের মনে 300 ড্রাম সমান সাহস বুকে ভরে নিয়ে উঠে দাঁড়িয়ে নিজে নিজেই সামনের দিকে আঙুল তুলে বলতে লাগলো, আসুক যে খুশি সেই, আদ্রিতা কাউকে ভয় পায় না। বলতে বলতেই আদ্রিতা হঠাৎ মেঝেতে একটা তেলা পোকা দেখতে পেল। ব্যাস, ফাটা বেলুনের মতো ফুস করে সব সাহস বেরিয়ে গেল। মুহূর্তেই সব সাহসের মা বোন করে ভূমিকম্প সৃষ্টি করে ধরণী কাঁপানো এক চিৎকার দিয়ে উঠল, আ! বাড়ি কাঁপানো চিৎকারে সকলে ছুটে এলো আদ্রিতার ঘরে। হুড়মুড়িয়ে ঢুকলো পরিবারের সকল সদস্য।
টানি আদ্রিতার কাছে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, হয়েছে কি হয়েছে অরি মামুনি? চিল্লালে কেন? আদ্রিতা দিক বেদিক না দেখে এক লাফে তানির কোলে উঠে গেল। দুই পা তানির কোমরে পেঁচিয়ে আর দুই হাতে তানির গাল পেঁচিয়ে ধরল। তানির গলায় মুখ লুকিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, শোনা মা, তেলা পোকা, বাঁচাও গো আমাকে, তোমার মেয়েকে মেরে ফেলবে ও, বাঁচাও বাঁচাও। উপস্থিত সবাই হতভম্ব হতে নিয়েও খুব একটা হলো না। আদ্রিতার এসব কাণ্ডতে তারা অভ্যস্ত। যে মেয়ে সামান্য পিঁপড়া দেখলেই 3 লাফ দেয়, তার কাছে তেলাপোকা নিশ্চয়ই হাতি সমান হবে। আরমান আর আহনাফ 2 ভাই। নাতনির কাণ্ড দেখে স্মিত হেসে হেসে মাথা ডানে বাঁয়ে নেড়ে চলে গেলেন। আবির ভাতিজির সাহস জোগাতে বিদ্রোহী আওয়াজ তুলে বলে উঠল, কোথায় তেলাপোকা? এত বড় সাহস ওই বেটা তেলাপোকার আমার আর ওরি মামুনিকে ভয় দেখায়? আজ তো ওর বংশ নির্বংশ করে ছাড়বো আমি। পৃথিবীর বুক থেকে ওদের চিরতরে নাম নিশানা মিটিয়ে দেবো। তানহা মামুনি, আমাদের শাহী তলুয়াটা নিয়ে এসো তো এক্ষুনি। বাবার আদেশ স্বরূপ বাণী শুনে তানহা তার স্বভাব স্বরূপ চোখের চশমার কোণ ঠেলে ঠিক করতে করতে বলল, তলোয়ার? কিন্তু বাবা, তলোয়ার দিয়ে তেলাপোকা কিভাবে মারবে? টেকনিক্যালি ইটস টু মাচ বিগ ফর ককরোচ। তোমার অন্য কিছু ট্রাই করা উচিত। মেয়ের কথায় আবির হতাশাজনক চাহনি দিল, যার অর্থ দাঁড়ায় তার মেয়েটা এত বোকা কেন? সবকিছুতেই শুধু লজিক খোঁজে। দ্য গ্রেট আবিরের মেয়ে কিনা এত ভোলাভালা? তানি আবিরের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, এই, তুমি চুপ করবে? বুড়ো হয়ে গেলে তাও তোমার ডামাবাজি গেল না। তুমি যাও তো এখান থেকে। আবির আফসোস করতে করতে বেরিয়ে গেল। তার গ্রেটনেস আজ পর্যন্ত কেউ বুঝতে পারল না, এটাই সবচেয়ে বড় দুঃখ। তানি আদ্রিতাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুইও বড় হলি না অরি? এই সামান্য কারণে কেউ এভাবে চিল্লায়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তানি তেলাপোকাটা ঝাড়ু দিয়ে বাড়ি মেরে সেটা ডাস্টবিনে ফেলে দিল। আদ্রিতাকে বলল ফ্রেশ হয়ে নিচের নাস্তার টেবিলে আসতে। বেচারি আদ্রিতা নাস্তা কি করবে? সে তো ভীষণ ভাবনায় পড়ে গেল। আজ সকাল সকালই এত কিছু ঘটে গেল। না জানি আজকের দিনটা কেমন হতে চলেছে। লিভিং রুমের সোফায় ভাবনাগ্রস্ত হয়ে বসে আছে আদ্রিতা। দাঁত দিয়ে নখ কাটছে, এটা বদভ্যাস। চিন্তাগ্রস্ত হলেই সে নখ কামড়াতে শুরু করে দেয়। তখনই সেখানে ছোট্ট ছোট্ট পায়ে উপস্থিত হলো তিন্নি, হাতে একটা পুতুল। বেবি পিঙ্ক কালারের বারবিডল ফ্রক পরা, মাথায় দুটো ঝুঁটি করা, যেন এক জীবন্ত পুতুল। তিন্নি সম্পর্কে আদ্রিতার ভাতিজি, বয়স 5 বছর। আরমান সাহেবের চাচাতো ভাইয়ের নাতি, ফিরোজের মেয়ে। চাকরির সুবাদে ঢাকায় আসার পর থেকেই ফিরোজ আর তার বউ মেয়ে নিয়ে এ বাড়িতেই থাকে। মূলত আরমান সাহেবই তাদের এই বাড়িতে থাকতে বলেছেন। তার কাছে ফিরোজও তাদের আপন নাতি নাতনির মতোই। তাহলে সে কেন এত বড় বাড়ি থাকতে বাহিরে বাসা ভাড়া করে থাকবে? দাদার কথা তাই ফিরোজও অমান্য করতে পারেনি। এ বাড়িতে সবাই তাদের নিজের পরিবারই মানে। আর এই ছোট্ট তিন্নি তো সবার চোখের মনি। তিন্নি গুটি গুটি পায়ে আদ্রিতার পাশে গিয়ে সোফায় বসে বলে উঠল, পিপি, তুমি আন্দুল খাচ্ছ কেন? তোমার কি ক্ষুধা লেগেছে? আম্মু বলে আন্দুল খায় পচা মেয়ে। তুমি কি পচা? আদ্রিতা ফট করে মুখ থেকে আঙুল বের করে নিল। এই পিচ্চিটাও আজকাল জ্ঞান দিতে শুরু করেছে। কি দিনকাল এসে গেল। তিনি আবার বলে উঠল, পিপি, তুমি নাকি তেলাপোকা দেখে ভয় পেয়েছো? তেলাপোকা দেখে আবার ভয় কি আছে? আমি হলে তো এক ঘুষিতে নাক ফাটিয়ে দিতাম। আমি তোমার মতো ভীতু না, ভীতু পিপি। বলেই খিলখিল করে হাসতে লাগলো তিন্নি, যেন সে অনেক মজার বিষয় আবিষ্কার করেছে। আদ্রিতা ভ্রু কুচকে ছোট্ট ছোট্ট করে তিন্নির দিকে তাকালো। তারপর তিন্নিকে কাতুকুতু দিতে দিতে বলল, আচ্ছা, আমি ভীতু? তিন্নির বাচ্চা, এখনই দেখাচ্ছি মজা।
তিন্নি সুরসুরি পেয়ে সোফার উপরে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো আর নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। আবির তখন অফিসে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নিচে এলো। আদ্রিতা আর তিন্নির দুষ্টুমি দেখে সেও মুচকি হেসে ওদের পাশে বসে তিন্নিকে কোলে তুলে নিল। আদ্রিতার উদ্দেশ্যে বিশাল দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসপূর্ণ কণ্ঠে বলল, হ্যাঁ হয়েছে চাচু, তোমার ভাই ভাবিটাও কেমন দেখেছো চাচু? ওদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে ফরেনে হানিমুনে পাঠাবে তা না, নিজেরাই ইটালি ভ্রমণ করে বেড়াচ্ছে। এই বয়সেও তাদের রোম্যান্স শেষই হয় না। আর বলিস না অরিমা, তাদের রোমান্সের কথা বলতে গেলে তো দিনও নাই রাতও নাই। আর তাদের এই রোমান্সের খেসারত সবচেয়ে বেশি আমাকেই দিতে হয়। তাদের এই মাত্রা অতিরিক্ত রোমান্স আমার গলায় পাস হয়ে যায়। তোর মা বাবার রোমান্স দেখে তোর শোনা মা আমার জানিয়ে টানাটানি শুরু করে দেয়, বলে আমি কেন অদিত্যর মতো হতে পারি না। এইটা কোনো কথা? তোমার বাবার জন্য আমাকে অনেক নাক চুবানি খেতে অরিমা। আবিরের আক্ষেপপূর্ণ কথায় ঠোঁট টিপে হাসলো আদ্রিতা। তৎক্ষণাৎ তানি সেখানে উপস্থিত হয়ে আবিরের উদ্দেশ্যে ধমকের সুরে বলল, এই তুমি কি সারা জীবন এমন ড্রামাবাজ থাকার শপথ নিয়েছো? ছেলে মেয়ের সামনে এসব কি কথা? নূর আর আদিত্য ভাইয়া ওখানে বেড়াতে যাননি, বিজনেসের কাজে গিয়েছেন। সাথে আদিত্য ভাইয়ার হার্টের চিকিৎসার জন্য গিয়েছেন। 5 বছরের কোর্স পুরো করতে হবে, যাতে অপারেশন ছাড়াই ভালো হয়ে যান ভাইয়া। আর এই অবস্থায় নূর কখনোই ভাইয়াকে একা ছাড়বে নাকি? সব কিছু জেনেও এসব আবল তাবল বলো। এসব হলো বাহানা। এই উসিলা আরেকটা বাচ্চা নিয়ে ফিরবে নির্ঘাত। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আবির। আদ্রিতা চিপস খেতে খেতে টিভিতে মনোযোগ দিল। তিন্নির মা জুহি খাবারের প্লেট হাতে নিয়ে তিন্নির পেছন পেছন ঘুরছে খাওয়ানোর জন্য, কিন্তু মেয়ে তার খাবার মুখে না নিয়ে সারা বাড়ি দৌড়চ্ছে। জুহি অতিষ্ঠ গলায় বলতে লাগলো, তিন্নি খেয়ে নে না মামুনি, দেখো আজ অনেক কাজ করতে হবে, আমাকে অনেক রান্না বান্না করতে হবে, তোমার টম চাচু আসছে আজ। গলায় চিপস আটকে গেল আদ্রিতার। কি শুনলো সে? টম চাচু? তিন্নির টম চাচু মানে যে নিবিড় ভাই তা ভালো করেই জানে আদ্রিতা। একদিন টিভিতে টম ক্রুজের মুভি চলছিল, সেই দিনই তিন্নি টম ক্রুজকে দেখে বলে তার নিবিড় চাচুকে নাকি এমনই দেখা যায়। ভিডিও কলে নিবিড় ভাইকে প্রায়ই দেখে সে। সেদিন থেকেই তিন্নি নিবিড় ভাইকে টম চাচ্চু বলে ডাকে। তার মানে নিবিড় ভাই সত্যি সত্যি আজ আসছে। আদ্রিতার চকিত কণ্ঠে জুহির উদ্দেশ্যে বলে উঠল, ভাবি কে আসবে বললে? আরে আজ নিবিড় ভাই আসছে, কেন তুমি জানো না? আদ্রিতা বোকার মতো দুই দিকে মাথা নাড়ল। মানে সে জানে না, মানে নিবিড় নামের দৈত্য মানবটা আবারও প্রকট হতে চলেছে। আর টিভি দেখা হলো না আদ্রিতার। এক ছুটে রুমে চলে গেল। আজ আর রুম থেকে বের হবে না, এমনটাই তার পণ। এবার সেই পণ বজায় রাখতেই সকাল গড়িয়ে রাত গেল। আদ্রিতা রুম থেকে বের হলো না। দুপুরে একবার বের হয়ে শুধু খাবারটা খেয়ে আবারও ঘরবন্দি করে নিল নিজেকে। কেউ ডাকতে আসলে নানান কথা বলে এড়িয়ে গেল। রাত 8টার দিকে বাহিরের থেকে শোরগোলের আওয়াজ শুনতে পেল। বুঝতে পারল দ্য লর্ড গভর্নর হয়তো এতক্ষণে পদার্পণ করে ফেলেছে। বুকের ভেতর ধরপড় করে শুরু হলো আদ্রিতার। হাত পায়ের ভেতর কেমন নিষ্পিস করছে। আজব, এমন হওয়ার কি আছে? সে একটা মানুষই তো, কোনো ডাইনোসর তো আর না। বাহিরের থেকে ভীষণ হইচয়ের শব্দ আসছে। নিবিড় ভাইয়ের আসার কথা শুনে সানা ফুপিরাও এসেছে। তাসান ভাইয়া আর সানা তাসিরের ছেলে মেয়ে আমোদিত উচ্চ কণ্ঠস্বর এখান পর্যন্ত আসছে। সোনা মায়ের কান্নার সুরও হালকা শোনা যাচ্ছে। এত বছর পর ছেলেকে দেখে নিশ্চয়ই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন তিনি। এত কিছু শোনার পর নিজের বেহায়া মনের কৌতূহল দমাতে পারল না আদ্রিতা। দরজা হালকা খুলে মাথাটা একটুখানি বের করে নিয়ে চোরের মতো নিচে উকি দিয়ে অবস্থা পর্যালোচন করতে চাইল। নজর গেল
সোজা নিচে সোফায় বসা শ্বেত মানবের দিকে। আদ্রিতার ক্ষণকালের জন্য মনে হলো যেন কোনো গ্রিসের দেব বসে আছে ওখানে। হৃদস্পন্দর তুফান মেলে চলতে লাগলো হঠাৎ। গত 6 বছরে আদ্রিতা নিবিড়কে দেখেনি, আজই সরাসরি দেখছে। লোকটা দেশে থাকতে তো সুন্দর ছিলই, কিন্তু ফরেনে গিয়ে যেন একেবারে ফরেনারদের মতো হয়ে গেছে, একেবারে স্নো হোয়াইট। বাসার সবাই একেবারে ঘিরে ধরে আছে তাকে, যেন 7 রাজার দৌলত পেয়ে গেছে তারা। হঠাৎ নিবিড় মাথা তুলে তাকালে আদ্রিতাকে দেখে ফেললো। চমকে গেল আদ্রিতা, ফট করে দরজা বন্ধ করে দিল সে। ধাত, দেখে ফেললো। ডিনার টাইমে আবির ডাকতে এলো আদ্রিতাকে। এতক্ষণ মাথা ব্যথার বাহানা দিয়ে বসে থাকলেও এবার পারল না আদ্রিতা, কারণ খাবার টেবিলে না গেলে একে একে সবাই এসে ওর চিন্তায় হইচই লাগিয়ে দেবে। তাই অগত্যা দরজা খুলে আবিরের সাথে নিচে নেমে গেল। সবাই ডিনার টেবিলে বসে আছে। আদ্রিতা চোরা চোখে তাকিয়ে দেখলো নিবিড়ও বসে আছে। তার কোলে তিন্নির হাতে চকলেট দিয়ে তাকে আদর করছে। আদ্রিতা আবিরের হাত ধরে এগিয়ে গেল। আবির আদ্রিতাকে নিবিড়ের পাশের চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশের চেয়ারে বসলো। এক পাশে নিবিড়, আরেক পাশে আবির, মাঝখানে আদ্রিতা রয়ে গেল। সবগুলো চেয়ার বুক থাকায় আর উঠে যেতেও পারল না সে। অগত্যা সেখানেই বসে রইল, আর চোখে নিবিড়ের দিকে বারবার তাকাচ্ছে। কিন্তু নিবিড় নির্বিকার, সে তার মতো তিন্নিকে খাওয়াচ্ছে, যেন আদ্রিতা যে এখানে এসে বসেছে তা তার চোখেই পড়েনি। আরমান সাহেব আদ্রিতার উদ্দেশ্যে বলে উঠলেন, কিরে গিন্নি, আজ এত চুপচাপ যে? এমনিতেই তো বাড়ি মাথায় তুলে রাখিস, আজ কি হলো? আদ্রিতা একবার আর চোখে নিবিড়কে দেখে নিয়ে জোরপূর্বক হেসে বলল, কিছু না বড় দাদু, এমনি একটু মাথা ধরেছিল তো, তাই শুয়েছিলাম। আচ্ছা, এখন ঠিক লাগছে? আদ্রিতা ঘাড় কাত করে হ্যাঁ বলল। আরমান সাহেব নিবিড়ের উদ্দেশ্যে বলল, দাদু ভাই, ওকে কি চিনতে পারছো? নিবিড় আদ্রিতার দিকে না তাকিয়েই বলে উঠল, কেন চিনবো না? এই বাড়ি একমাত্র বলদিকে আমার আলাদা করে চেনার কি আছে? দেখো আসতে কেমন বলদি বলদি গন্ধ চড়ে পড়েছে। আরমান সাহেব হালকা হেসে বললেন, কেন রে দাদু ভাই, আমার গিন্নিকে কোন দিক দিয়ে তোমার বলদি মনে হলো? আমার এত সুন্দর গিন্নিটা তুমি বলদি বলতে পারলে? হ্যাঁ, ঢের পারলাম। বলদিকে তো আর ময়ূরী বলা যায় না। বেচারি ময়ূরীর জন্য এটা বিশাল অপমানজনক হবে। এই যে বাড়িতে একজন বয়সে বড় ব্যক্তি আসলো, এবারও তাকে সালাম দিয়েছ, এর থেকে বোঝা যায় সে একটা আস্ত বলদি। নিবিড়ের কথায় তাসান, তানহা, সানভি দাঁত কেলিয়ে হাসতে লাগলো। সাথে পুচকি তিন্নিও হেসে কুটি কুটি হচ্ছে। বিস্ফোরিত নজর ফেললো আদ্রিতা নিবিড়ের পানে। এত বড় অপমান! আমাকে বলদ বলা! ইচ্ছে তো করছে একে গাধার পিঠে চড়িয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। কত বড় বদ! রাগে, দুঃখে, অভিমানে আদ্রিতার মন চাইল এক্ষুনি উঠে যেতে, কিন্তু তাতে সিন ক্রিয়েট হবে। সোনামা অনেকদিন পর ছেলেকে কাছে পেয়েছেন, তাই এখন নিজেকে নিয়ে কোনো ঝামেলা করতে চায় না সেই। তাই দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে চুপচাপ বসে রইল সে। টানি নিবিড়কে হালকা ধমকালো আদ্রিতাকে এইসব বলার জন্য, কিন্তু তাতে ভাবান্তর দেখা গেল না নিবিড়ের মাঝে। সে আদ্রিতার পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো না পর্যন্ত। অভিমান হুড়হুড় করে বাড়তেই লাগলো আদ্রিতার, তবুও সে চুপচাপ খাওয়ার মনোযোগ দিল। আজ সব নিবিড়ের পছন্দের খাবার রান্না করা হয়েছে। টানি আদ্রিতার পাতে একটা ইলিশের চাকা দিয়ে গেছে, কিন্তু ঝামেলা হলো আদ্রিতা কাটা বেছে খেতে পারে না। সবসময় টানি, আবির না হলে অন্য কেউ বেছে দেয়, আর ইলিশ মাছ তো অতিরিক্ত কাটা থাকে, যা আদ্রিতার পক্ষে বাছা দুষ্কর। আদ্রিতা একবার ভাবলো কাউকে বলবে বেছে দেওয়ার কথা। সে মাথা তুলে দেখলো টানি সবাইকে খাবার সার্ভ করতে ব্যস্ত। বাকিরাও নিজেদের মধ্যে কথাবার্তায় আর আমোদে ব্যস্ত। আদ্রিতা আর কাউকে কিছু বলল না। এমনিতেও এই লোকের সামনে কাটা বাঁচতে না পারার কথা
সামনে এলে নিশ্চয়ই আবার কোনো কথা না শুনিয়ে বসে। তাই অগত্যা আদ্রিতা মাছ সাইডে রেখে শুধু সবজি দিয়ে খেতে লাগলো। হঠাৎ ওর পাশ থেকে কাঁটা চামচটা কিভাবে যেন পড়ে গেল। আদ্রিতা টেবিলের নিচে ঝুঁকে চামচটা খুঁজে বের করতে লাগলো। চামচ খুঁজে বের করে ওপরে রেখে নিজের প্লেটের দিকে তাকাতেই হালকা চমকে গেল সে। তার পাতের কোনায় কাঁটা বাছা মাছ দেখে ভ্রু কুঁচকে এলো। ভাবতে লাগলো কে তার মাছ বেছে দিল। হঠাৎ তার মনে হলো নিশ্চয়ই আবির ওর মাছের কাঁটা বেছে দিয়েছে। আদ্রিতা আবিরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ইউ আর দ্য বেস্ট চাচ্চু। আবির বুঝতে পারলো না হঠাৎ আদ্রিতা তার প্রতি এত খুশি প্রকাশ করলো কেন। আদ্রিতা খুশি মনে খেতে আরম্ভ করলো। এখন একবার নিবিড়ের দিকে তাকালে হয়তো তার ঠোঁটে লেগে থাকা নীরব সূক্ষ্ম হাসিটা দেখতে পেত। প্রকৃতিতে ভাদ্রের গুমোট বাতাবরণ বিরাজমান, তার থেকেও বেশি গুমোট বাতাবরণ আদ্রিতার মন মেজাজ জুড়ে। ডিনার শেষে আদ্রিতা রুমে চলে এসেছে। কেন থাকবে ওখানে যেখানে আদ্রিতার কোনো ভ্যালুই নেই? নিবিড় ভাই সবার সাথে কি সুন্দর অমায়িকভাবে কথা বলছে, সবার কুশলাদি জানছে, এমনকি বাসার সার্ভেন্টগুলোর সাথেও কুশলাদি বিনিময় করছে। অথচ আমার সাথে একটা কথাও বলল না, যেন আমি কোনো ইনভিজিবল প্রাণী। অভিমানের পাল্লা ক্রমশ বেড়েই চলেছে। ভীষণ কান্না পাচ্ছে। নিবিড়ের প্রতি আদ্রিতার এমনিতেও অভিমানের এক বিশাল পাহাড় জমে আছে। 6 বছর পূর্বে যখন নিবিড় বিদেশে চলে গেল, তখন একবারের জন্য আদ্রিতাকে কিছু বলে বা দেখা করে যায়নি। সেদিনের কথা মনে পড়লে আজও দু চোখ ভারী হয়ে আসে। আদ্রিতা তখন ক্লাস 4-এ পড়ে আর নিবিড় ভাইয়া তখন ইন্টারে পড়ে। ছোটবেলা থেকে আদ্রিতা সবার আদুরে, তবে সবচেয়ে বেশি আদুরে ছিল নিবিড় ভাইয়ার কাছে। এটা ঠিক যে নিবিড় আদ্রিতাকে সবচেয়ে বেশি শাসন করত। এই কারণে আদ্রিতা ভয় পেত নিবিড়কে, তবে সবচেয়ে বেশি আদরও সেই নিবিড়ের কাছেই ছিল। আদ্রিতার হাজারো হাজারো বায়না, হাজারো জ্বালাতন সব হাসি মুখে সয়ে যেত সেই নিবিড় ভাই যখন ওকে কিছু না বলে ওভাবে চলে গিয়েছিল, তখন ছোট্ট আদ্রিতা অনেক কষ্ট পেয়েছিল, অনেক কান্নাকাটি করেছিল। অভিমানের সূত্রপাত সেখান থেকেই ঘটে। নিবিড়ের ওভাবে চলে যাওয়ার কারণ সে আজও ঠিক মতো জানে না। শুধু মনে আছে নিবিড়ের যাওয়ার 2 দিন আগে আদ্রিতা নিবিড়ের কোনো কথা অমান্য করেছিল, যার শাস্তি স্বরূপ নিবিড় আদ্রিতাকে স্টোর রুমে বদ্ধ অন্ধকার ঘরে আটকে রাখার শাস্তি দিয়েছিল। আদ্রিতা প্রচুর ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ভীষণ জ্বর এসেছিল তার। 3 দিন পরেই শুনতে পারে নিবিড় ভাই নাকি বিদেশে চলে গেছে। পরে তানহার কাছে জানতে পেরেছিল সোনামা নাকি নিবিড় ভাইকে প্রচুর মেরেছিল সেদিন আদ্রিতার সাথে এমন আচরণ করার জন্য। আদ্রিতার মনে হতো নিবিড় ভাই বোধহয় সেই কারণেই চলে গেছে, আদ্রিতার ওপরও রাগ করে চলে গেছে সেই। এসব ভেবেই আদ্রিতা প্রচুর কাঁদত। নিবিড় ভাই বিদেশে যাওয়ার পর কোনোদিনও আদ্রিতার সাথে কোনো কথা বলেনি, এমনকি ভিডিও কলে সবার সাথে কথা বললেও কখনো আমার কথা বলেনি। সবাই যখন ল্যাপটপে নিবিড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতো, তখন আদ্রিতা ইচ্ছে করে ওদের সামনে দিয়ে নানান অজুহাতে বারবার যাওয়া আসা করত, যাতে নিবিড় ভাই ওকে দেখে ডাক দেয়, ওর সাথে কথা বলতে চায়। কিন্তু এমন কিছুই হতো না। নিবিড় কখনোই ওর কথা বলতো না। সেই ছোট্ট হৃদয়ে তখন বৃহৎ অভিমানের সৃষ্টি হতো হয়। তাই তো আদ্রিতাও আর নিবিড়কে দেখার চেষ্টা করেনি, এমনকি তার ছবিও দেখেনি। সেই অভিমান এখন জমতে জমতে শক্ত কংক্রিটে পরিণত হয়েছে। মূলত এর কারণেই নিবিড়ের সামনে যেতে চাচ্ছিল না সে। ভেবেছিল নিবিড় ভাই ফিরে এলে আদ্রিতার অভিমানের পাহাড় ভেঙে দিবে, কিন্তু তার হলো কই, বরং আরো এক ধাপ বাড়িয়ে দিল। আর আদ্রিতার এই অভিমানের পালা আরো আকাশচুম্বী হলো যখন সবাই নিবিড় ভাইয়ের কাছ থেকে বিদেশ থেকে আনা গিফটগুলো পেয়ে ওর সামনেই খুশিতে লাফাতে দেখলো।
তানহা সানভি নিজেদের গিফট এনে আদ্রিতাকে দেখাচ্ছে আর তাদের খুশি জাহির করছে। পুচকো তিন্নিটাও কম যায় না, তার টম চাচু তার জন্য কত কত গিফট এনেছে। তার নাকি ঘরেই আটছে না, এমনটাই তার কথায় প্রকাশ পাচ্ছে। টানা আর গিফটটা আদ্রিতাকে দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দেখ ওই ভাইয়া আমার জন্য ব্র্যান্ড নিউ চশমা সেট এনে দিয়েছে। একসাথে অনেকগুলো আছে, এক একটা এক এক ডিজাইনের, কি সুন্দর সবগুলো। টানা আর সানভি আদ্রিতার প্রায় সমবয়সী হওয়ায় সবাই একজন আরেকজনকে নাম ধরেই ডাকে। সানভিও প্রফুল্ল চিত্তে নিজের গিফটটা দেখিয়ে বলল, আরে তানু, তোরটার চেয়ে আমার গিফটটা আরো বেস্ট। দেখ অরি, নিবিড় ভাইয়া আমাদের জন্য কি সুন্দর একটা মেকআপ কিট এনে দিয়েছে। ওয়াও, আমি কবে থেকে এটা চেয়েছিলাম। এদের কথাবার্তায় বিরক্তিতে মন মেজাজ খিচে এলো আদ্রিতার। রাগে অভিমানে কান্না আসছে। আসার পর থেকে নিবিড় ভাই একের পর এক অপমান করেই যাচ্ছে। সবাইকে এত এত গিফট দিতে পারলো, আমাকে কি একটা চকলেটও দিতে পারতো না? বিষয়টা গিফটের না, বিষয়টা সম্মানের। এখন এদের সামনে আদ্রিতার কি ভ্যালু থাকলো? নিজের কান্নাকে আটকাতে রাগকে হাতিয়ার বানালো আদ্রিতা, আর তার রাগের বশবর্তী হলো আশেপাশের মানুষগুলো। আদ্রিতার তীব্র বিরক্তিকর সুরে তান্না আর সানভির উদ্দেশ্যে বলল, কি গিফট গিফট করে মুখে ফেনা তুলে ফেলছিস? মনে হচ্ছে বাপের জন্মে দেখিসনি এসব। খুব খুশি লাগছে তাই না? যা, এবার খুশিতে দুজন নিজেদের কাজে লেগে পড়তো। তানহা, তুই আমাদের বাসার পাশে রাস্তায় বদনা পাগলের পাশে বসে তোর এই চশমার দোকান খুলে পড়ে। আর সানভি, তুই এই মেকআপের সমুদ্রে ডুবে দেশের সেরা বান্ধবী হওয়ার প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যা। তো কিভাবে বলবো? হ্যাঁ, আর এই গাধারা নিবিড় ভাইয়া যে গিফটের নামে ইনডাইরেক্টলি তোদের সাথে মজা করলো তা তোরা বুঝতেও পারলি না। যেমন এই যে দেখ, তানুকে এতগুলো চশমা দিয়ে বোঝাতে চেয়েছে যে তানু একজন দৃষ্টিরোগী, চশমা ছাড়া তার চোখে দেখায় দুষ্কর। তা না হলে কেউ এতগুলো চশমা দেয় বল? শুধু একটা দিলেও তো পারতো। আর সানভি, তোকে যে এই মেকআপ কিট দিয়ে বোঝাতে চেয়েছি যে তোকে মেকআপ ছাড়া দেখতে অসুন্দর লাগে, মানে তুই দেখতে বিশ্রী, বুঝতে পারলি? তাই বলছি, এসব গিফট পেয়ে কোথায় লাফাস না। আমি হলে তো জীবনও নিতাম না এসব, ছুঁড়ে মারতাম তার মুখের উপর। গিফট সম্পর্কে আদ্রিতার এই বাণী শুনে তান্না আর সানভি ভাবনায় পড়ে গেল। চুপসানোর চেহারা হয়ে গেল দুজনের। মনে মনে পৈশাচিক হাসি দিল আদ্রিতা। নিজের কুবুদ্ধির জন্য নিজেরই খুব গর্ববোধ হলো। কাজ চাপড়াতে মন চাইল। বাহ, কি বুদ্ধি রে তোর অরি! আমাকে গিফট না দিয়ে অপমান করা হচ্ছিল না, এখন বোঝাবো মজা, যখন তার বোনেরা তার মুখের ওপর সব গিফট ছুঁড়ে মারবে। তানা আর সানভির মলিন মুখ দেখে আদ্রিতার পুরো বিশ্বাস, তানা আর সানভি এখনই তাদের গিফট ফিরিয়ে দিয়ে আসবে। অপমানের প্রতিশোধ নিতে পেরে বিশ্বজয়ের খুশি হচ্ছে আদ্রিতার। তবে তার খুশির ওপর পানি ঢেলে পড়ল। হঠাৎ সানভি মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, ধুর, কি যে বলিস না তুই! নিবিড় ভাই কেন আমাদের ছোট করবেন? তানহাও সহমত পোষণ করে বলল, হ্যাঁ ঠিক, ভাইয়া তার আপন বোনকে নিয়ে কখনোই এমন মজা করবে না। আমার ভাইয়াকে আমি ভালো করেই চিনি, তুই নিজেই উল্টো বুঝছিস। সানভি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে বলে উঠল, আরে বুঝিস না তানু, আসল কথা হলো ওরই জেলাস হচ্ছে। ভাইয়া সবাইকে গিফট দিল কিন্তু ওকে কিছুই দেয়নি, তাই এখন আমাদের উল্টো বুঝ দিচ্ছে। বলেই হাসতে লাগলো সানভি। রাগে শরীর জ্বলে উঠল আদ্রিতার। সে তো ভুলেই গিয়েছিল নিবিড়ের ভক্তগণ সর্বত্র ছড়িয়ে আছে। নিবিড় বলতে তারা শুধু অন্ধ না, একেবারে কোমায় চলে যায়। নিবিড়ের প্রশংসার মালা জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলে। সেখানে আদ্রিতার নিজের জন্মদাত্রী মাই নিবিড় বলতে অজ্ঞান, সেখানে বাকিদের আর কি বলা যায়? মাঝে মাঝে মনে হয় এটা পৃথিবী নয়, নিবিড় ভূমি। আদ্রিতার রাগের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে সানভি বলে উঠল, যাই বলিস, নিবিড় ভাইয়া কিন্তু আগের থেকেও আরো হ্যান্ডসাম হয়ে গেছে। আমি তো ক্রাশের উপর ক্রাশ খেয়েই যাচ্ছি। হায় কি সুন্দর দেখতে! ওলা তো নয়, যেন আগুনের গোলা।
আদ্রিতা নিতে পারল না এদের অসহ্য আলাপ। রাগ দেখিয়ে সবগুলোকে রুম থেকে বের করে দিল। বের করে দিয়ে দরজা আটকে দিল। বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল। এতক্ষণে আটকে রাখা কান্না এবার বেরিয়ে এলো। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল সে। মধ্যরাতে দরজা খুলে নিঃশব্দে কেউ প্রবেশ করলো আদ্রিতার রুমে। বিছানায় কাত হয়ে বালিশ পেঁচিয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এক রাজকুমারী। বারান্দার দরজা দিয়ে চাঁদের রূপালী আলো এসে স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে তার মুখমণ্ডলে। নিষ্পাপ সদ্য ফোটা পুষ্পের ন্যায় সেই মুখশ্রী। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের ওপর। এ যেন শিল্পীর আঁকা কোনো ছবি। সেই মুখ পানে অপলক দৃষ্টি গেড়ে কেউ একজন ব্যস্ত তার হাজার জন্মের তৃষ্ণার্ত আখির তৃষ্ণা মেটাতে। যে দৃষ্টি বলছে এক জীবন ভর দেখেও তার এই তৃষ্ণা মিটবে না। ঘুমের মাঝেই আদ্রিতা কেমন যেন নিজের গায়ে ঠান্ডা কোনো জিনিসের অনুভব করলো। তবুও ভারী চোখ দুটো মেলে তাকানোর শক্তি হলো না তার। আদ্রিতা বরাবরই ঘুমকাতুরী। একবার ঘুমের দেশে তলিয়ে গেলে আর দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না তার। আজও তার ব্যতিক্রম হলো না। ঘুমের মাঝেই হালকা অনুভব হলো তার দুই পায়ে ঠান্ডা কিছু একটা যেন পেঁচিয়ে আছে। তারপর হঠাৎ খুব গভীর এক নরম উষ্ণ ছোঁয়া পায়ে অনুভব করলো। কিছু সময়ের ব্যবধানে সেই উষ্ণ ছোঁয়া কপালেও অনুভব হলো যেন। ঘুমে কাতর আদ্রিতা ভাবল এসব বুঝি তার স্বপ্নে হচ্ছে। বাস্তবতার আবডালে রয়ে গেল সেই। সকালবেলা হেলতে দুলতে লিভিং রুমে এসে সোফায় আরমান সাহেবের পাশে ধপ করে বসে পড়ল আদ্রিতা। ঘুমের লেজ তার এখনো ছাড়েনি। সকাল সকাল সানভীর চেঁচামেচিতে ঘুমোতে পারেনি ও, তাই বিছানা ছাড়তে বাধ্য হয়েছে। হাই তুলতে তুলতে আরমান সাহেবের কাঁধে মাথা এলিয়ে দিল আদ্রিতা। আরমান সাহেব খবরের কাগজ পড়ছিলেন। সেটা রেখে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে? গিন্নিটার ঘুম ভালো হয়নি? আদ্রিতা ঘুমু ঘুমু কণ্ঠে বলল, না দাদু, তোমার কাওয়া গলার নাতনিগুলো থাকতে আবার কি শান্তির ঘুম দেওয়ার উপায় আছে বলো? পাটা বাঁশের মতো এমন চিল্লায় কানের পোকাগুলো নির্ঘাত আত্মহত্যা করেছে। তানহা আর সানভি আগে থেকেই ওখানে বসেছিল। আদ্রিতার কথায় তারা গায়ে মাখল না। এসব তাদের মোটা চামড়ায় লাগে না। তারা মনের আনন্দে তানির বানানো স্যান্ডউইচ মুখে পুরে নিল। কিন্তু সিঙ্গেল সোফায় বসা তাসান হেসে উঠে বলল, আরে কান্দসকে বোন, এতে তো তোর উপকারই হলো। বিনা পয়সায় কানের পোকা নিধন হয়ে গেল, কীটনাশক কেনার টাকাও বেঁচে গেল। তবে কাকটাকে খুব অপমান করে ফেললি তুই। সানবিদের কণ্ঠ বেচারি কাকের সাথে তুই কেমন তুলনা করতে পারলি তুই? হাও, এত অপমান কেমন সইব তারা? নির্ঘাত আলু গাছের সাথে গলায় দড়ি দিব। আই ফিল ভেরি দুঃখ। সানভি আর তানা কটমট চোখে তাকালো তাসানের দিকে। বাকিদের মাঝে হাসির রোল পড়ে গেল। হঠাৎ দরজার দিকে চোখ পড়তে আদ্রিতার হাসিতে প্রসারিত ঠোঁট দুটো আপনা আপনি চেপে এলো। নিবিড় প্রবেশ করলো এই মাত্র। দেখে বোঝা যাচ্ছে জগিং এ গিয়েছিল। পরনে হাতা কাটা টি শার্ট আর জগিং ট্রাউজার। জগিং এর দরুন চিবুক দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। ঘরমার্ত কপালে লম্বা সিল্কি চুলগুলো লেপটে আছে। অজান্তেই আদ্রিতার বেহায়ার নজর নিবিড়ের পানে থমকিত হলো। ছেলে মানুষও বুঝি এমন সুন্দর হয় কখনো? ছেলে মানুষের এমন রূপবতী হওয়া অন্যায়। এক মিনিট, রূপবতী তো স্ত্রীলিঙ্গ। পুলিঙ্গের বেলায় বোধহয় রূপবতা হবে। হ্যাঁ তো, এখন রূপবতা হওয়ার ঘোর অপরাধ। ওনাকে এখনই বেআইনি ঘোষিত করা হোক। নিবিড় এগিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে গ্লাসে পানি ঢেলে খাচ্ছে। নিবিড়ের পানি খাওয়ার ভঙ্গিটাও কতটা মডেস্ট। আদ্রিতার মনে হলো পানি খাওয়ার বুঝি একটা আর্ট। আদ্রিতা চোখ বন্ধ করে বেহায়ার নজরকে দমিয়ে নিল। হঠাৎ সানভীর গলা ফাটিয়ে চিল্লানোর আওয়াজে ধরপড়িয়ে চোখ খুলে তাকালো আদ্রিতা। সানভি আদ্রিতার পা টেনে ধরে নিজের দিকে নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল, এই ওরে, এটা কি? এত সুন্দর নূপুর কই পেলি তুই? হোয়াট আ মাস্টার ফিচার!
বল না, কোথা থেকে নিলি? আমিও নিতাম। এত সুন্দর নূপুর আমি কোথাও দেখিনি। সানভীর কথায় আদ্রিতা ভ্রুকুচকে নিজের পায়ের দিকে তাকাতেই চমকে গেল। পরক্ষণে ছিটকে উঠে সে নিজেও একটা ছোটখাটো চিৎকার দিয়ে বলল, আরে এটা এটা কোথা থেকে এলো? এই নূপুর কিভাবে এলো আমার পায়ে? হ্যাঁ, আরে তোর পায়ের নূপুর আর তুই জানিস না? এটা আবার কেমন কথা? আরে আমি সত্যি বলছি, এই নূপুর কোথা থেকে এলো আমি জানি না। কাল রাত পর্যন্ত তো আমার পা খালি ছিল, তোরাও তো দেখেছিলি। আরে হ্যাঁ, কাল রাতে তো সত্যি নূপুর দেখিনি। তাহলে কোথা থেকে আসলো এটা? বস কি মামা, আই মিন বুইনা, নুপুর কি তাইলে ভূতে দিয়ে গেল? মনে হচ্ছে কোন হ্যান্ডসাম ভূত আমাকে ওরই প্রেমে পড়ে গেছে। তাই তো ভূত দুলাভাই রাইতে আসা তার হবু ভূতিনীর নুপুর পরিয়ে দিয়ে গেছে। হায় কি ভালোবাসা! আমি তো আবেগে আপ্লুত হয়ে গেলাম। কি বলছো এসব তাসান ভাইয়া? শুধু শুধু ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, এসব ভূত টুত বলতে কিচ্ছু নেই। পড়া সেটা আবার কি? আরে পড়া হলো পরীর মেল ভার্সন। নানুর কাছে শুনেছি সুদর্শন পুরুষের উপর নাকি পরীর নজর পড়ে আর তার উপর পরীর ভর করে। তেমন হয়তো ওরের উপর পরীর নজর পড়েছে, পরী ভর করেছে তোর উপর। সে পরী তোকে এই নূপুর পরিয়ে দিয়েছে। দেখ না, নূপুরের ডিজাইনও কেমন ইউনিক আর অপূর্ব। এমন নূপুর বাস্তবে কোথাও দেখেছিস? আরে হ্যাঁ, দাদুনের কাছে এমন গল্প আমিও শুনেছিলাম। তবে যাই বলো, নূপুর জোড়া কিন্তু একেবারে চোখ ধাঁধানো। এইটা কিন্তু রূপা মনে হচ্ছে না, মনে হচ্ছে প্লাটিনামের তৈরি, যা সাথে ছোট ছোট পাথরগুলো একেবারে সত্যিকারের ডায়মন্ড মনে হচ্ছে, যেন কোনো কারিগরের শ্রেষ্ঠ শিল্প। তোর পায়ে কিন্তু মানিয়েছে খুব, মনে হচ্ছে তোর পায়ের জন্য তৈরি হয়েছে। আদ্রিতার ভীষণ ভয় পেয়ে গেল। সত্যিই কি তার উপর পড়া ভর করেছে? আদ্রিতা তড়িঘড়ি করে নূপুর খুলে ফেলতে চাইল, কিন্তু সানভি ইশারায় করে বলল, খবরদার ওরে, এটা ভুলেও খুলতে যাস না, তাহলে কিন্তু পরে রেগে যাবে। হতে পারে রেগে তোকে তুলে নিয়ে গেল তখন। নূপুর আর খোলার সাহস পেল না আদ্রিতা। সে কোনো পড়ার হাতের শিকার হতে চায় না। থাক, নূপুর তার পায়ে। ছোটদের এসব উদ্ভট কথাবার্তার মাঝে বড়রা আর কেউ কোনো মতামত দিল না, যেন তারা যা বোঝার বুঝে গেছে। নিবিড় গ্লাসে পানি খাওয়ার মাঝে আর চোখে একবার পাশে তাকিয়ে দেখল তার মা ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করতে করতে ওর দিকেই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। নিবিড় পানির গ্লাস রেখে গলা খাকারি দিয়ে বড় বড় পা ফেলে ওপরে চলে গেল। নিবিড় যেতেই সানা তানির কাছে এসে মুচকি হেসে বলল, কি ভাবছো ভাবি? আমাদের নিবিড় কিন্তু আগের চেয়ে আরো বেশি বুদ্ধিমান হয়ে গেছে। তানি খাবার রাখতে রাখতে বলল, যতই বুদ্ধিমান হোক মায়ের ওপর দিয়ে যেতে পারবে না। আরে এত বেশি ভেবো না তো, শুধু শুধু অযথা চিন্তা করে নিজেও স্ট্রেস নিচ্ছ আর ছেলেটাকেও দিচ্ছ। তানি কিছু বলল না। সে কেন চিন্তা করছে তা অন্য কেউ বুঝবে না। বিনা অনুমতিতে আর বিনা প্রয়োজনে এই রুমে প্রবেশ নিষেধ। নুরানের দরজায় টাঙানো বোর্ডের লেখাটুকু পড়ে নিজের মনে হাসলো আদ্রিতা। যতবারই নুরানের রুমের সামনে আসে এই বোর্ডটা সে পড়ে। বড় বড় অক্ষরে তার ভাই এটা লিখে রেখেছে, এই রুমে জনসাধারণের আসা নিষেধ। শুধু পরিবারের লোক আসতে পারে, তাও অনুমতি নিয়ে আর প্রয়োজন সাপেক্ষে। প্রয়োজন ছাড়া এই রুমে আসায় নিষেধাজ্ঞা জারি করা, শুধু নূর আর আদ্রিতা বাদে। এই দুটো ব্যক্তি কেবল এই নিষেধাজ্ঞার বাহিরে। আদ্রিতার নিজেকে অনেক স্পেশাল মনে হয় তখন। কুইন অফ ভিক্টোরিয়া টাইপ ফিলিংস আসে, কারণ এই রুমে কেবল সেই যখন তখন প্রবেশ করতে পারে, বিনা কোনো অনুমতিতে। আদ্রিতা হাতে কফির ছোট্ট ট্রেটা নিয়ে আস্তে করে নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আবছা আলো অন্ধকারে ঘেরা রুম। নুরান পারত পক্ষে রুমের বৈদ্যুতিক বাল্ব জ্বালায় না, তার কাছে নাকি কৃত্রিম আলো ভালো লাগে না। শুধু রাতের বেলায় জ্বালায়, তাও একেবারে জিরো পাওয়ারের। আসলে তার ভাইটা দুনিয়ার থেকে একটু অন্যরকম। কোনো রকম কৃত্রিমতাই তার পছন্দ না।
চুপচাপ সারা দিন এই রুমের মাঝেই আবদ্ধ থাকাই তার কাজ। পড়ালেখার প্রয়োজন আর অতিরিক্ত দরকার ছাড়া সে কখনো রুম থেকে বের হয় না। এই রুমই যেন তার পৃথিবী। তাকে দেখে কে বলবে নুরান আর আদ্রিতা যমজ ভাই বোন? দুজনের স্বভাবের মাঝে আকাশ পাতাল তফাৎ। যেখানে সারা দিন কই মাছের মতো লাফিয়ে বেড়ানো, ননস্টপ বকবক করা আর সবাইকে জ্বালিয়ে বেড়ানো আদ্রিতার জীবনের উদ্দেশ্য, সেখানে নুরান একেবারেই তার ভিন্ন রূপ। দুজনের একই বয়স হলেও নুরান এই বয়সে অনেক ম্যাচিউর। ওর বয়সের ছেলেদের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল, বিচক্ষণ, বুদ্ধিমত্তা সম্পন্ন। ছোটবেলা থেকে অনেক চুপচাপ স্বভাবের, প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। নিকট আত্মীয় ছাড়া অনেকে জানেই না যে এই পরিবারে আরো একটি সদস্য আছে। আদ্রিতা খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলো। দেখতে পেল তার ভাই সামনে বড় একটা আর্ট বোর্ডে কিছু একটা পেইন্টিং করছে। রঙের কৌটোয় ব্রাশ চুবিয়ে আর্ট বোর্ডে তার মনের মাধুর্য মিশিয়ে কিছু আঁকছে। সম্পূর্ণ মনোযোগ তার সেখানে। মাথায় মেয়েদের মতো কাঁধের নিচে সমান লম্বা চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে এলোমেলো ভাবে বেঁধে রাখেছে। অ্যাশ কালারের ঢোলা টি শার্ট আর 3 কোয়ার্টার প্যান্ট পরনে। আদ্রিতার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবলো নুরানের রঙের সেটগুলো আছে, চুরি করে নিবে। নিজের রুমের বারান্দায় টবগুলোকে ইচ্ছে মতো রং করবে এইগুলো দিয়ে। সেই ভাবনা অনুযায়ী আদ্রিতা কফি ট্রেটা নিঃশব্দে বিছানার উপর রেখে পা টিপে টিপে নুরানের পেছনে রাখা রঙের সেটটাকে তুলতে গেল। ঠিক তখনই নুরান পিছে না তাকিয়ে বলে উঠল, অরি, একদম দুষ্টুমি না। রুমে তোর যখন তখন আসার অনুমতি আছে বলেই তার ভুল প্রয়োগ করিস না, না হলে তোকেও বাকিদের কাতারে ফেলে দেব কিন্তু। জিহ্বায় কামড় দিল আদ্রিতা। সোজা হয়ে নুরানের সামনে এসে বলল, তুমি সবসময় আমার উপস্থিতি কিভাবে বুঝে যাও ভাইয়া? আমি তো কোনো শব্দও করি না। যমজ হলেও অরি নুরানকে ভাইয়া বলেই ডাকে, কারণ নুরান অদ্রিতার থেকে 30 সেকেন্ডের বড়। তাই অদ্রিতা নুরানকে বড় ভাই হিসেবেই মানে। নুরান পেইন্টিং ব্রাশ রেখে রুমাল দিয়ে হাত মুছতে মুছতে বলল, তুই বারবার ভুলে যাস অরি, আমি তোকে বাকিদের থেকে 9 মাস বেশি চিনি। পৃথিবীতে আমাদের অস্তিত্ব একসাথেই শুরু হয়েছে, তাই তোর উপস্থিতি টের পেতে আমার শব্দের প্রয়োজন হয় না। অরি খুশি মনে হেসে নুরানের 2 গাল টেনে দিয়ে বলল, অ ইউ আর সো কিউট ভাইয়া। নুরান নিচে বিরক্তিকর সুরে বলল, অরি, কি করিস এসব? কতবার তোকে মানা করেছি? আদ্রিতা হেসে দিয়ে বলল, বললেই শুনতে হবে এমন কোনো আইন আছে নাকি? আমি তো করবই। বলেই আবারও গাল টেনে দিল। নুরান মাথা নেড়ে কিঞ্চিত হাসলো। তার বোনটা বাচ্চা থেকেই গেল। আদ্রিতা নুরানের রুমের পর্দাগুলো ভালো করে খুলে দিতে, যাতে ঘরে পূর্ণ আলোর প্রবাহ ঘটে। 1000 বার দেখা ঘরটা আবারও ঘুরে দেখতে লাগলো। নুরানের রুমটা ছোটখাটো একটা আর্ট গ্যালারি বলা চলে। ঘরের 4 দেয়ালে নানান রঙের এক একটা অপূর্ব সব পেইন্টিং এঁকে রেখেছে। কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। আদ্রিতার খুব গর্ববোধ হয় তার ভাইয়ের ওপর। কত প্রতিভা তার ভাইয়ের, কত সুন্দর সুন্দর পেইন্টিং করে। তার দৃঢ় বিশ্বাস নুরান একদিন অনেক বড় শিল্পী হবে। আদ্রিতা পেইন্টিং দেখতে দেখতে বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমি তোমার পেন্টিং এর কোনো এক্সিবিশন করো না কেন? আমি নিশ্চিত এক্সিবিশন হলে তোমার আর্টের অনেক প্রশংসা হবে, সবাই কিনতে চাইবে তোমার ছবি। তুমি তো বড়লোক হয়ে যাবে ভাইয়া। আর কত বড় লোক হব? প্রায় 6 ফিট লম্বা আমি। এর থেকে বড় হলে ছাদে মাথা ঠেকে যাবে। পেন্টিং আমি আমার নিজের মনের আত্মতুষ্টির জন্য করি, কাউকে দেখানোর জন্য না। তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হয় তবে অবশ্যই করব এক্সিবিশন। আমি দোয়া করি ভাইয়া, সেই প্রয়োজন যেন তোমার জীবনে খুব জলদি আসে। আদ্রিতা আবারও হতবিহ্বল হয়ে গেল। ভাষা হারিয়ে ফেলল সে। একটা মানুষ ঠিক কতটা অবান্তর কথার আবিষ্কার করতে পারে তা এই লোকটাকে না দেখলে জানা যেত না। নিবিড় বলে উঠল,
তোর উপর আমার ভরসা নেই, তাই আগে তুই খেয়ে দেখা, তারপর আমি খাবো। পারবো না। আপনার খাওয়ার হলে খান, না হলে জাহান্নামে যান। আমি তোকে যেতে বলিনি পুতুল। আমার কথা অমান্য করার ফল নতুন মনে করে দিতে বাধ্য করিস না। একদম তুলে একটা আচার মারবো, শুধু ব্যাস। দমে গেল আদ্রিতা, আর এগোনোর সাহস পেল না। এই লোকের কোনো ভরসা নেই। সত্যি সত্যি আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে দেওয়ার মতো ক্ষমতা আছে তার। তার যে শরীর, বিষয়টা শুধু মেরে যাওয়া বলে না, বিষয়টা শুধু মরে যাওয়া বলে না, মরার পর যখন আমার ছবি মিডিয়ায় আসবে তখন নাড়ি ভুড়ি বের হওয়া ছবি কেমন বিচ্ছিরি দেখাবে। ছিছি, সবাই হা হা রিয়াক্ট দেবে, আমার ছবি নিয়ে কত ট্রোল করবে। এমন ভয়ঙ্কর পরিণতি ভেবে ভয়ে সুরসুর করে কদম পিছিয়ে নিল আদ্রিতা। খাবারের ট্রেটা হাতে 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 ডিভানে বসে স্যান্ডউইচে এক কামড় বসালো আর এক ঢোক জুস খেয়ে বলল, হয়ে গেছে নিবিড় ভাইয়া, এই যে দেখুন আমি খেলাম, এখন নিশ্চিন্তে খেতে পারেন, এই নেন। এখন কি আমি তোর এটো খাবার খাবো? তুই যে পিচাস, না জানি কতদিন ব্রাশ করিসনি তার ঠিক নেই। তাহলে খেতে বললেন কেন আমাকে? হ্যাঁ, এখন এগুলো কি করব? কেন তুই খাবি? খাবার অপচয় করা আমার একদম পছন্দ না, তাই পুরোটা না খেয়ে এখান থেকে উঠবি না। কি? দেখুন আমি খেতে পারবো না, দুপুর 12টার আগে আমি খেতে পারি না, বমি আসে আমার। ঠিক আছে, না খেলি। আমিও তোর জন্য বড় আপুর দেওয়া গিফটগুলো দিব না। নুরানের জন্য পাঠানো গিফট ওকে দিয়ে দিয়েছি। এখন তুই দেখ কি করবি। খাবার খেয়ে নিজের গিফট নিবি নাকি খাবার না খেয়ে নিজের গিফট হারাবি? অসহায় চোখে তাকালো আদ্রিতা। লোকটা কত খারাপ! মা বাবার দেওয়া গিফট দেওয়ার জন্য কেমন ফ্যাসাদে ফেলে দিল ওকে। কিন্তু গিফট তো আমার চাই। আদ্রিতা নিবিড়ের করুণ চোখে তাকিয়ে অভিমানী সুরে বলল, এভাবে ব্ল্যাকমেল না করলেও পারতে। আপনি জানেন আব্বু আমার গিফট নেওয়ার জন্য আমি কত ডেসপারেট, সেটা এভাবে সুযোগ নেবেন? কি এমন অপরাধ করেছি আমি? মুখ গোমরা করে অনিচ্ছা সত্ত্বেও স্যান্ডউইচ মুখে নিয়ে অরুচিভাবে চিবোতে লাগলো আদ্রিতা। তার মনে মনে নিবিড়ের যত আজগুবি অভিশাপ দিতে লাগলো। এই যেমন নিবিড় তার বাসর ঘরে বউয়ের ঘোমটা উঠাতেই যেন দেখতে পায় তার বউয়ের ফকির বাবার মতো লম্বা জটা লাগানো দাড়ি। বাথরুম করার পর যেন টিস্যু পানি কিছু না থাকে। এমন সব উদ্ভট অভিশাপ দিতে দিতে খেতে লাগলো সে। নিবিড়ের ফোন ধরে রাখাতে খুব অছিলা। নজর তো আবদ্ধ ওই অভিমানীর পানে। অদ্রিতার প্রত্যুত্তরে সে নিজের মনে আওড়ালো, অপরাধ? অপরাধ তো তুই করেছিস পুতুল, অসামান্য অপরাধ। 7 খুনের মাপ আছে, তোর অপরাধের মাপ নেই। তুই রবি আমার আজন্ম অপরাধী, আমার প্রিয় অপরাধী। খাবার টেবিলের অবস্থা দেখে চোখ উল্টে পিঠে চলে আসার উপক্রম আদ্রিতার। রকমারি খাবারে ভরা টেবিল, সুই ঢুকানোর কায়দা নেই। মনে হচ্ছে কারোর কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে যেন। আদ্রিতা নিজেকে এই নিপীড়নের থেকে বাঁচানোর উপায় খুঁজছে। এমনিতেই ওই দৈত্য দানবের অত্যাচারে তখন পুরো একটা স্যান্ডউইচ আর জুস পেটের ভেতর চালান করতে হয়েছে ওকে। এখন আবার খেতে বসতে হবে ভাবতেই মাথা ঘুরাচ্ছে। এখন খেতে বসা মানে নির্ঘাত প্রাণদান করা। আদ্রিতা ভেবে পায় না এত সুন্দর পৃথিবীতে এই খাবার নামক বস্তুকে এনে সবকিছু ঘেঁটে দেওয়ার কি দরকার ছিল। এখন বসার তার মোটেও ইচ্ছে নেই, কিন্তু সে জানে আদ্রিতা খেতে না বসলে এ বাড়িতে ছোটখাটো সিঁদুর বয়ে যাবে। আমার কি হয়েছে, খাচ্ছি না কেন, এসব বলতে বলতে চিন্তায় সবাই আইসিইউতে পৌঁছে যাবে। সবার কাছেই আদ্রিতা কলিজার টুকরা। এটা যেমন আদ্রিতার কাছে সৌভাগ্যের বিষয়, তেমন মাঝে মধ্যেই আদরই আবার আমার কাল হয়ে দাঁড়ায়। এই যেমন এখন খেতে বসলেই চাচু, দাদু, ছোট দাদু সবাই নিজের প্লেট থেকে মাছ মাংস উঠিয়ে উঠিয়ে আমার প্লেটে পাহাড় তৈরি করবে, যেন আমি হাতির বংশধর। উফ, কি করি এখন? জান হাতে নিয়ে যুদ্ধের ময়দানে
বসলো আদ্রিতা। পরিবারের বাকি সদস্যরাও এসে বসলো একে একে। নিবিড় এসে বসলো আদ্রিতার পাশে টেবিলে। আত্মা আরো ধরপড় করতে লাগলো আদ্রিতার। তখন একবার শয়তানি করে খাওয়ালো, এখন আবারও না জানি কি করে। সবাই মজা নিয়ে খাওয়া শুরু করলো। তাসান ভাইয়া তো এসেই হামলে পড়েছে, যেন এটাই তার জীবনের শেষ খাওয়া। এরপর দুনিয়া থেকে খাবার গায়েব হয়ে যাবে, তাই 7 জনমের খাবার একেবারেই ঠুসে নিয়ে পেটের গুদামে মজুদ করে রাখছে। সানভীর খাওয়া দেখে আদ্রিতা ভাবনায় পড়ে গেল। সে আদৌ খাচ্ছে নাকি খাবারের সাথে রাষ্ট্রীয় মিটিংয়ে বসেছে সেটাই আবিষ্কার করছে সে। একেবারে নায়িকাদের মতো কাটা চামচ ছুরি দিয়ে সফিস্টিকেটেড ভঙ্গিতে খাচ্ছে। ভাবটা এমন যেন খাবার ব্যথা পাবে। সানভীর এই আল্ট্রা মডার্ন ঢং করা নতুন না, ওর আবার সবকিছুতেই ঢং করার পিএইচডি করা আছে। আদ্রিতা একবার আর চোখে পাশে তাকিয়ে দেখলো নিবিড়ের পূর্ণ মনোযোগ খাবারে। আদ্রিতার মাথায় একটা বুদ্ধি এলো। সে খাবারের প্লেট হাতে তানের উদ্দেশ্যে বলল, শোনা মা, আমি রুমে গিয়ে খাই। আমার না খাটে বসে আরাম করে খেতে ইচ্ছে করছে, আমি যাই। শেষের কথাটি একটু সুর টেনেই বলল আদ্রিতা। তবে তানি আদ্রিতার ফন্দি ধরে ফেলে বলল, অরি, আবারও খাবারে ফাঁকি দেওয়ার উপায় খুঁজছিস? রুমে গিয়ে যে খাবারগুলো তোর বদলে তোর বেড়ালের পেটে যাবে তা আমি ভালো করেই জানি। চুপচাপ এখানে বসে খেয়ে নে। নিবিড় পাশ থেকে খেতে খেতে বলে উঠল, মা এক কাজ করো, বিড়ালটাকে ধরে নিয়ে এসো। আজই অ্যানিম্যালস হাউসে দিয়ে আসবো। যে প্রাণী বাসায় থাকার খাবারে চুরচুরানি হয় সেই প্রাণীর বাসায় থাকার কোনো অধিকার নেই। হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম আদ্রিতার। বলে কি, আমার মিমিকে অ্যানিমেল হাউসে দিয়ে আসবে? সত্যি একটা দৈত্য দানব। অবস্থা বেগতিক দেখে ভয়ে আদ্রিতা গপাগপ মুখের ভেতরে খাবার ঠুসতে ঠুসতে বলল, এই তো খাচ্ছি আমি। আমি খাবার খাবো না এমন মিথ্যা অপবাদ কে ছড়ালো শুনি? তুমিও না? শোনা মা, যার তার কথায় কান দিয়ে বেড়াও। খেতে খেতে নিবিড়কে হাজারখানেক গাল দিল। দাদুন বলেছে কাউকে মনে মনে গাল দিলে সে নাকি বিষম খায়, তাই ইচ্ছে করে বেশি বেশি করে গাল দিল যাতে নিবিড় বিষম খায়। খাবার যাতে তার নাকে মুখে দিয়ে উঠে বেহাল অবস্থা হয়ে যায়। সেই দশা দেখে পৈশাচিক আনন্দ পাবে আদ্রিতা। কিন্তু হায়, আদ্রিতার ফাটা কপাল। পাশে বসা নিবিড়ের বিষম তো দূরে, খাবারের মাঝে এক গ্লাস পানিও খেলো না। পরম আনন্দে খাবার শেষ করলো। হতাশ হলো আদ্রিত। দাদুনের কথা কি তাহলে ভুল, নাকি আমার গালিতেই কোনো কমতি আছে? মনে হচ্ছে আমার গালিতে ওজন কম। উনি যেমন দৈত্য দানব, ওনার জন্য গালিও তেমন ভারী ভারী লাগবে। আজই গুগল থেকে আপডেটেড কিছু গালি শিখতে হবে। নিবিড় শেষ করে চেয়ার ছেড়ে ওঠার সময় আদ্রিতার উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, শকুনের দোয়ায় গরু মরে না, বুঝেছিস বলদি? গলায় খাবার আটকে গেল আদ্রিতার। 2 গাল ভরা খাবার নিয়ে হেঁচকি তুলতে লাগলো। পানির গ্লাস নিবিড়ের হাতেই ছিল। সে যেন জানতই এমনটা হবে। গ্লাসটা এগিয়ে দিতেই আদ্রিতা খপ করে হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে দিল। নিবিড় সরে এলো ওখান থেকে। ঠোঁটের কোণে তার কিঞ্চিত হাসির রেখা। নিবিড় যেতেই হাঁপ ছেড়ে বাঁচল আদ্রিতা। এই দৈত্য দানব একদিন তার প্রাণ পাখি বের করেই ছাড়বে। ভাদ্রের আকাশে মেঘ গুরুম গুরুম করছে। অঝোর ধারায় বৃষ্টি চাইছে ভ্যাপসা গরমে অতিষ্ঠ ধরণী। তবে বৃষ্টি যেন লুকোচুরি খেলছে, নামতে চেয়েও নামছে না। একটু প্রকৃতির বাতাস পেয়ে বিকালে ছাদে এসেছিল আদ্রিতা, কিন্তু বাতাস তো মনে হচ্ছে নতুন বইয়ের মতো ঘোমটা মুড়ি দিয়ে আছে। আদ্রিতা ভেঙচি কেটে চলে যেতে চাইল, যেন বাতাস তাকে দেখতে পাচ্ছে। হঠাৎ ছাদের পাশে লম্বা আম গাছে একটা পাকা টসটসে আম দেখতে পেল আদ্রিতা। লোভ লাগলো আদ্রিতার। আমটা যেন হাতছানি দিয়ে ডাকছে। আদ্রিতা লালসা সামলাতে না পেরে আমটা পারতে উদ্যত হলো, কিন্তু হাত ডাল পর্যন্ত পৌঁছচ্ছে না। আদ্রিতা ছাদের রেলিং ঘেঁষে পায়ের গোড়ালি উঁচু করে আমটা ধরার চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না।
আদ্রিতা ছাদের এদিক ওদিক তাকিয়ে একটা টুল দেখতে পেল। সেটা নিয়ে এসে রেলিং এর কাছে রেখে সেটার ওপরে উঠে আবারও আমটা পাড়ার চেষ্টা করতে লাগলো। আমটা প্রায় ধরেই ফেলেছে, ঠিক তখনই পেছন থেকে কারোর উচ্চস্বরে চিল্লানোর আওয়াজ শোনা গেল, পুতুল। আচমকা উচ্চস্বরে চমকে গেল আদ্রিতা। পেছনে ফিরতে নিলে টুলের ওপরে রাখা পায়ের ব্যালেন্স হারিয়ে গেল। টুলটা নড়বড় করতে লাগলো। শেষ পর্যন্ত ব্যালেন্স রাখতে না পেরে পড়েই যেতে নিল সেই। ভয়ার্ত হালকা চিৎকার করে দুহাতে ঝাপটাতে ঝাপটাতে চোখ খিচে বন্ধ করে উপুর হয়ে পড়ে গেল আদ্রিতা। আদ্রিতা ভাবলো তার আয়ু বুঝি আজই শেষ। এই শক্ত ছাদে মুখটা বুঝি থেতলে আলু ভর্তা হয়ে যাবে। কিন্তু পড়ার কিছুক্ষণ পর আদ্রিতার হঠাৎ মনে হলো সে কোনো শক্ত কংক্রিটের পড়েনি, বরং কোনো মাংসল বস্তুর ওপর পড়েছে, উষ্ণ কোনো কিছুর ওপর। তার নাকে তীব্র এক সুগন্ধ এসে লাগলো, মোহনীয় মন মাতানো ঘ্রাণ। আদ্রিতার নাক টেনে ঘ্রাণটি আরো বেশি করে নিঃশ্বাসে ভরে নিল। তার এত এত দেশি বিদেশি ব্র্যান্ডের পারফিউম আছে, কিন্তু এমন সুগন্ধি সে আজ পর্যন্ত কোনো পারফিউমে পায়নি। এত সুন্দর সুগন্ধ কিসের? আবারও বেদম ধমক শুনে হুঁশ ফিরল আদ্রিতার। ফট করে চোখ খুলে তাকিয়ে মাথা তুলে তাকাতেই বিস্মিত হয়ে গেল সেই। নিবিড় ভাইয়া! আমি নিবিড় ভাইয়ার উপর পড়েছি, কিন্তু ছাদের ফ্লোরে জায়গায় উনি কখন এলো? আদ্রিতা খেয়াল করলো নিবিড়ের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চোয়াল শক্ত হয়ে চামড়ার ওপর দৃশ্যমান হয়ে আছে। ভয়ে শুকনো ঢোক গিলল আদ্রিতা। ওনার চোখে কি আলতার কৌটো ঢেলে পড়েছে নাকি? এমন ভয়ঙ্কর চেহারা করে আছে কেন? মনে হচ্ছে এখনই আমাকে পিস পিস করে কেটে গ্রিল করে টমেটো সসে ডুবিয়ে চুবিয়ে খাবে। আমি ওনার ওপর পড়েছি বলে, কিন্তু আমার কি দোষ? আমি কি জানতাম নাকি উনি এখানে চিত হয়ে শুয়ে আছে? এটা কোনো শোবার জায়গা হলো? অদ্ভুত প্রাণী, নিজে ভুল জায়গায় শুয়েছে, আবার আমাকেই দেখে কেমন ভয়ঙ্কর লোক দিচ্ছে। আদ্রিতার ভাবনা চিন্তার মাঝেই নিবিড় আরো একবার ধমকে চোয়াল চিবিয়ে বলে উঠল, এখন কি উঠবি নাকি আমার কলেজে ফুসফুস সব টেসে ফাটিয়ে ফেলবি? ওই এক্ষুনি হাত নিয়ে শরীর নিয়ে আমার কলেজা ভর্তা করে ফেললি। নিবিড়ের পরপর ধমকে বেচারি আদ্রিতা কেঁদে দিবে প্রায়। আমাকে কোনো দিন দিয়ে ওনার হাতি মনে হয়? অসভ্য দৈত্য দানব একটা। কাদো কাদো মুখ করে আদ্রিতার ওঠার চেষ্টা করলো। নিবিড়ের দুই পাশে হাত ভর দিয়ে উঠতে চাইল সে, কিন্তু উঠতে তো পারলই না, বরং উল্টো হাত ফসকে আবারও নিবিড়ের বুকের উপরে গিয়েই পড়ল। মুখ থুবড়ে পড়ে নখ আর ঠোঁট দুটোই ঠাস করে লাগে নিবিড়ের শার্টের ফাঁকে বের হয়ে থাকা উষ্ণ বুকে। থমকিত হলো আদ্রিতা। অজানা এক শিহরণ বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। নিবিড়কেও হঠাৎ কেমন স্থির দেখা গেল। নিবিড়ের বুকে মাথা থাকায় আদ্রিতা অনুভব করলো নিবিড়ের হার্টবিট কেমন অস্বাভাবিকভাবে চলছে, যেন এখনই ব্লাস্ট হয়ে যাবে। এমন হচ্ছে কেন? উনি কারণে অস্থির আছেন, যেন কোন কারণে খুব ঘাবড়ে গেছেন উনি। আদ্রিতার নাকে আবারও সেই বিমোহিত করা সুগন্ধ লাগলো। সে ওভাবেই নাক ঠেকিয়ে ঘ্রাণ নিতে মশগুল রইল। আদ্রিতা জানতে ইচ্ছে হলো নিবিড় ভাইয়া কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করে। নাম জেনে সেও এটা কিনে আনবে, না হলে অনলাইনে অর্ডার করবে। কিন্তু আদ্রিতা সুগন্ধি পর্যালোচনার কাজ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ নিবিড় আদ্রিতার দুই বাহু ধরে ওকে নিজের বুক থেকে টেনে তুলে সোজা করে বসালো। তারপর নিজেও ঠাস করে উঠে দাঁড়ালো। আদ্রিতাও উঠে নিজের কাপড় ঝাড়তে লাগলো। ভয় ভয় নিবিড়কে কিছু বলতে যাবে, তার আগেই নিবিড় চোখ মুখ কঠিন করে অগ্নিশর্মা হয়ে বলল, তোকে বলদি বলি বলে কি তুই সেই পদবীকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিস? কি করছিলি তুই এখানে? তুই জানিস এক্ষুনি মন্ত্র চাচ্ছে, এক্ষুনি তোকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিই। তোকে আপনার পারফিউমের নাম কি? নিবিড়ের ক্রোধ বর্ষণের মাঝে হঠাৎ আদ্রিতার এমন কথা শুনে কথা বন্ধ হয়ে গেল নিবিড়ের। কিছুটা থমকিত হলো সে। আদ্রিতা সরল মনে আবার জিজ্ঞাসা করলো,
আপনার ঘ্রাণটা না অনেক সুন্দর, আমার মাখতে ইচ্ছে করছে। বলুন না কি পারফিউম ইউজ করেন আপনি? নিবিড়ের কি হলো কে জানে, সে কতক্ষণ চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার পানে, তারপর হঠাৎ হনহন করে নেমে গেল ছাদ থেকে। আদ্রিতা বোকার মতো তাকিয়ে ভাবলো, এইভাবে চলে গেল কেন উনি? কি হিংসুটে লোক, পারফিউমের নাম বলবে না বলে চলে গেল। পারফিউমের নামটাই তো জানতে চেয়েছি, তাও বলবে না। যেন পারফিউমের নাম না, ওনার জান চেয়েছি। নেহাত ভালো সুগন্ধ ছিল। তাছাড়া কে ওই দৈত্য দানবের কোনো জিনিসের ব্যাপারে জানতে আমার বয়েই গেছে। ভেঙচি কেটে বেরিয়ে যেতে নিলে হঠাৎ ছাদের দরজার সামনে ফ্লোরে কারোর বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা ফোন দেখতে পেল। ফোন, ব্যাটারি আর কভার 3 খণ্ড হয়ে পড়ে আছে ফোনটা। আদ্রিতা ফোনটা উঠিয়ে দেখলো এটা নিবিড়ের। তার হাতে দেখেছে এই ফোন, কিন্তু এইখানে এইভাবে পড়ে আছে কেন? কি অদ্ভুত লোক, পারফিউমের রহস্য গোপন রাখতে সে ফোনটার মায়াও করলো না। বেচারা ফোন। বোকা আদ্রিতা জানলো না ফোনের এই দশা তার কারণেই হয়েছে। আদ্রিতাকে ওই অবস্থায় দেখে কানে ধরে রাখা ফোনটা সহসাই পড়ে গিয়েছিল নিবিড়ের। নিচে এসে টেবিলে রাখা পানি ভর্তি জগটা ধরে একদমে পুরোটা খেয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে লাগলো নিবিড়। নিজেকে শান্ত করার যথাযথ চেষ্টায় সে। তিন্নির মা জুহি নিবিড়কে দেখে একটু বিচলিত হয়ে শুধালো, নিবিড় তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? কেমন উদ্বিগ্ন দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো কারণে ঘাবড়ে গেছো তুমি। তেমন কিছু না ভাবি, আমি ঠিক আছি। আমাকে রোড মিস্ত্রি আর কাঠ মিস্ত্রির নাম্বার দেন তো। পরের দিন সকালে আড়মোড়া ভেঙে হাম ছাড়তে ছাড়তে ছাদে আসতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল আদ্রিতা। কাঁধের ওপর আড়মোড়া দেওয়া হাত জোড়া হাওয়াতেই থেমে গেল। হাম ছাড়তে হা করা মুখ সেভাবেই হা হয়ে রয়ে গেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছাদের চারিদিকে লম্বা লম্বা উঁচু গ্রিলের দেওয়াল দেখে। রাতারাতি খোলা ছাদে গ্রিল কিভাবে চলে এলো? এটা কি কোনো ভূতের কারবার? আদ্রিতার বিস্ময়ের ধাপ আরো বাড়ল যখন ছাদের পাশে লম্বা আম গাছটাকে দেখতে পেল না। আদ্রিতা দৌড়ে গিয়ে দেখলো আম গাছটা কেটে ফেলা হয়েছে। চোখ ফেটে কান্না পেল আদ্রিতার। এমন নির্দয় কাজ কে করলো? আহারে, আমার প্রিয় আম গাছটা। গাছটার ওপর আমি ছোট্ট ঘর বানাতে চেয়েছিলাম। এখন আমার ঘরের কি হবে? এমন নির্দয় যে করেছে তাকে আমি অভিশাপ দিলাম। সে যেই গাছের নিচেই দাঁড়াবে সেখানেই যেন সব পাখিরা এসে তার উপর মলত্যাগ করে চলে যায়। শেওড়া গাছের পেতনিরা যেন তার কম্বলের নিচে গিয়ে সুরসুরি দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। অপরাধীকে অভিশাপ দিতে দিতে ঠোঁট উল্টে কেঁদে ফেলল আদ্রিতা। হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে নিচে নেমে গেল সে। রুমে এসে আরো কিছুক্ষণ কান্নার কার্যক্রম অব্যাহত করলো আদ্রিতা। তানি সহ অনেকেই ডাকতে আসলেও দরজা খুলল না। একসময় ঘুমিয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন বেলা 11টা। মনমরা হয়ে উঠে বসলো আদ্রিতা। কান্নাকাটির ফলে মাথা ব্যথা করছে এখন। বিষণ্ণ চিত্তে নিচে নামতে নিলেই হঠাৎ খাটের পাশে ক্যাবিনেটের উপর একটা র্যাপারে মোড়ানো গিফট বক্স দেখতে পেল সে। ভ্রু কুচকে গিফট বক্সটা হাতে নিল। র্যাপার খুলে বক্সের ঢাকনা খুলতেই চোখ জোড়া চকচক করে উঠল আদ্রিতার। একটা ম্যাঙ্গো শেপের সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি দেখতে পেল সে। ম্যাঙ্গো পেস্ট্রি তার ভীষণ পছন্দের, কিন্তু এটা দিল কে? ভাবলো নিশ্চয়ই চাচ্চু এনেছে। কিন্তু আদ্রিতার ধারণা ভুল প্রমাণ হলো যখন পেস্ট্রি বক্সের এক পাশে একটা চিরকুট দেখতে পেল। কৌতূহলী হয়ে চিরকুট খুলে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা আছে, পুতুল সোনা রাগ করে না, রাগলে তোমায় ভাল লাগে না, চাঁদ ওঠে না, ফুল ফোটে না, তুমি রাগলে প্রকৃতি হাসে না, হাসলে তুমি হাসে ময়না, তোমার হাসি যে চাঁদের কণা। ধমকিত হলো আদ্রিতা, হৃদয় মন দৃষ্টি নির্বিশেষে চিরকুটের পানে। তার ভালো মন
তার ভালো মনে আছে ছোট্টবেলায় যখন আদ্রিতা রাগ করত তখন নিবিড় ভাইয়া ওকে এই কবিতাটাই বলে শোনাতো। সাথে সাথেই রাগ ভুলে খিলখিল করে হেসে দিত আদ্রিতা। আজও তার ব্যতিক্রম হলো না, ঠোঁটের কোণে মোহনীয় হাসি ফুটে উঠল। তার মানে এই পেস্টটি নিবিড় ভাইয়া এনেছে। ভাবতে হৃস্পন্দন বেড়ে গেল আদ্রিতার। মন খারাপ মুহূর্তেই ছুমন্তর হয়ে গেল। খুশিতে ভরে উঠল মন, যেন তার অবচেতন মন এমন কিছুরই অপেক্ষা করছিল। চিরকুট ধরে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে আনমনে হাসলো আদ্রিতা। আদ্রিতা দেখলো বক্সে আরেকটা চিরকুট আছে। সে দ্বিগুণ উচ্ছ্বাসিত হয়ে প্রফুল্ল চিত্তে সেটাও খুলে দেখলো তাতে লেখা আছে, বেশি দাঁত কেলানোর দরকার নেই। গাছের জায়গায় যে তোর গর্দান কাটি নাই সেটাই তোর ভাগ্য। তাই গাছের শোক ছেড়ে নিজের গর্দান বেঁচে আছে সেটা খুশি মানা। চুপচাপ এটা খেয়ে নে, না হলে এবার তোর আর গর্দান বাজবে না। আদ্রিতার প্রফুল্লিত মুখখানা চুপসে গেল। কত খারাপ লোক! রাগ করতে নিয়েও কেন যেন রাগ হলো না আদ্রিতার। তার নজর আপাতত প্রেস্টিতেই আবদ্ধ। এসবের মাঝে বেচারি প্রেস্টির কি দোষ? সে তো আমার পেটে যাওয়ার জন্য কত আশায় মুখ চেয়ে আছে। তাকে নিরাশ করা ঠিক হবে না, তাই কিছু সময়ের জন্য রাগটাকে বালিশের নিচে চাপা দিয়ে রাখি। পেস্ট্রি খাওয়া হলে না হয় আবার রাগ বের করে নেব। হিসাব নিকাশ শেষ করে পেস্ট্রিতে হামলে পড়ল আদ্রিতা। পেস্ট্রি মুখে দিয়ে স্বাদের তৃপ্তিতে আবেশে চোখ বুজে নিল আদ্রিতা। মুখ দিয়ে আনমনে তৃপ্তিদায়ক আওয়াজ বের হলো, ইয়াম্মি। আদ্রিতার মুখের এই তৃপ্তিদায়ক আনন্দ দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ঠোঁটের কোণেও তৃপ্তিময় হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে হাসি রেখা ঝুলিয়ে সরে গেল সে। কালকের গলা ফাটিয়ে কান্নাকাটি করা আদ্রিতা এখন বিপরীত মুখে। তাকে দেখে কেউ বলবে না এটাই সেই সকালের মরা কান্না করা মেয়েটা। যদিও এই স্বভাব আদ্রিতার নতুন না। কথায় কথায় যেমন কাঁদতে সময় লাগে না, তেমন ফট করে হাসতেও সময় লাগে না। তবে আজ কারোর কসরত করে মানানো ছাড়াই মেয়েটা হাসি মুখে মনে সারা বাড়ি মেয়েটা হাসি খুশি মনে সারা বাড়ি ঢেই ঢেই করে বেড়াচ্ছে। এটা দেখে তানি একটু অবাকই হলো। সাধারণত কাউকে না কাউকে তার রাগ ভাঙাতে মেহনত করতে হয়, কিন্তু আজ একা একাই মন এত প্রফুল্ল হলো। পরক্ষণে তানি যা বোঝার বুঝে গেল। ফোত করে নিঃশ্বাস ছেড়ে নিজের কাজে মনোযোগ দিল সে। কাজ করতে করতেই দেখতে পেল প্রফুল্ল চঞ্চল আদ্রিতাকে সোফায় তিন্নির সাথে দুষ্টুমি করছে। এত বড় মেয়ে হয়ে কিনা ছোট্ট তিন্নির খেলনাটা নেওয়ার জন্য টানাটানি করছে। নিবিড় তিন্নির জন্য একটা বিদেশি ডল এনেছে, সেটাই নেওয়ার জন্য টানাটানি করছে আদ্রিতা। তার মুখ খুব পছন্দ হয়েছে ডলটা। আদ্রিতা তিন্নির পুতুলটা নেওয়ার চেষ্টা করে বলল, এই তিন্নি, দে না আমাকে একটু, শুধু কিছুক্ষণের জন্য। দেখ, তোকে আমি অনেকগুলো চকলেট দিব। না, চকলেট লাগবে না। টম চাচ্চু আমাকে এতগুলো চকলেট দিয়েছে। তুমি আমার দল ছালো, ওকে ধরবা না। ছালো ছালো বলছি। আরে এমন করছিস কেন? দে না একটু, না হলে কিন্তু আমি কান্না করব। তোর কি ভালো লাগবে বল আমি কাঁদলে? লাগবে না তো, তুমি কাঁদলে একদম কার্টুনের মতো লাগে, আবার অনেক মজা লাগে দেখতে। কাঁদো কাঁদো আবার। মুখ চোখা করে বিরক্তি ভরা চাহনি দিল আদ্রিতা। ওদের কাণ্ড দেখে রান্নাঘরে তিন্নির মা হাসতে লাগলো। তানিও হাসলো। তার মাঝে মাঝে মনে হয় তিন্নিটাও বুঝি আদ্রিতার চেয়ে বেশি বুদ্ধিমান। তবে আদ্রিতার এই চঞ্চলতাই এই বাড়িটাকে প্রাণবন্ত করে। ওর হাসির সাথেই সারা বাড়ি হাসে। ট্রেতে কফির মগ রেখে ছেলের রুমের দিকে এগুলো তানি। নিবিড়ের রুমে প্রবেশ করে দেখলো নিবিড় ওর কাপড় চোপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছে। তানি কফির ট্রে টেবিলের ওপর রেখে এগিয়ে গিয়ে বলল, ইটস ওকে মা, নিজের কাজে নিজে কাজ করতে ভালোবাসি আমি।
এমনিতেও এত বছরে তো সব নিজেকেই করতে হয়েছে, অভ্যাস হয়ে গেছে আমার। তানির বুকটা হুহু করে উঠল। ছেলের কথা যেন একরাশ অভিযোগ প্রকাশ পেল। সে কি ছেলের সাথে বেশি কঠোরতা করেছে? কিন্তু তার হাতেই বা এছাড়া কোনো পথ আছে? তানি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ ছেলের পানে। তার সেই কিশোর ছেলেটা আজ পরিপূর্ণ বলিষ্ঠ যুবক, তবে মায়ের কাছে সন্তান সেই ছোট্টই রয়ে যায়। ছেলেটার চেহারা বাবা মা কারোর মতোই হয়নি। এমনকি স্বভাব চরিত্রের দিক দিয়েও নিবিড় তানি বা আবিরের কিছু পায়নি। আবিরের বলে ছেলে নাকি তার দাদার মতো হয়েছে দেখতে। নিবিড়ের দাদা বলে তার নাতি নাকি একেবারে ওনার বাবার মতন হয়েছে। আবির বলে তার দাদা শামশের শাহরিয়ার নাকি খুব তেজি পুরুষ ছিলেন। 7 গ্রামের লোক নাকি তার ভয়ে থরথর কাঁপত। নিবিড়ও নাকি তার মতোই রাগী স্বভাবের। আবিরের কথায় তানিরও তখন বিশ্বাস হয়, কারণ তার ছেলেও প্রচন্ড রাগী, যাকে বলে ভয়ঙ্কর বদরাগী। ওর রাগের সামনে তো মনে হয় আদিত্য ভাইয়ার রাগও তুচ্ছ। তবে বিদেশে যাওয়ার পর থেকেই ছেলে যেন কেমন গুরুগম্ভীর হয়ে গেছে। তানি আনমনে ফট করে বলে উঠল, তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস? মায়ের প্রশ্নে তার কর্মরত হাতটা খানিক স্থগিত হয়ে গেল। সেকেন্ডে পার হতেই আবারও সক্রিয় হয়ে কাজ করতে করতে বলল, না তো রাগ কেন করব? তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, তুমি আমাকে মেরে ফেললেও রাগ করে স্পর্ধা নেই আমার। ছেলে হয়ে মায়ের উপর রাগ করে থাকবো এমন অযোগ্য সন্তান নিশ্চয়ই জন্ম দাওনি। অত্যন্ত অতটুকু ভরসা তোকে রাখতেই পারো। বুক চিরে কান্না এলো তানির। তবে ছেলের সামনে দুর্বল হওয়া যাবে না। তানি সন্তর্পণে নিজের চোখের পানি মুছে নিয়ে হালকা গম্ভীর কণ্ঠে বলল, রাগ থাকলেও কিচ্ছু করার নেই। আশা করি যে কারণে গিয়েছিলে তার ভুলে যাওনি। আমার অসুস্থতার জন্য আসতে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে যে কথা হয়েছিল তা নিশ্চয়ই মনে রাখবে। কপিটা খেয়ে নাও। বলেই বেরিয়ে গেল তানি। নিবিড় কিছুক্ষণ সেই পানে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মনোযোগ দিল। আবির রুমে এসে দেখলো তানি চোখের পানি মুছছে। তার বুঝতে বাকি রইল না কি হয়েছে। আবির এগিয়ে তানিকে এক হাতে জড়িয়ে নিল বুকের মাঝে, মাথায় চুমু খেয়ে বলল, এসবের কি দরকার তানি? শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছ আর ছেলেটাকে কষ্ট দিতে দিচ্ছ। তোমার মনে হয় না ছেলেটার সাথে একটু বেশি কঠোর হচ্ছে? ছেলেটা আমার কেমন গম্ভীর হয়ে গেছে। তুমি ভালো করেই জানো আমি কেন করেছি। মা হয়ে আমার জন্য সবচেয়ে বেশি কষ্টের ছিল নিজের কলিজার টুকরোকে দূরে পাঠানো। কিন্তু এছাড়া আর কি করার ছিল আমার? নিবিড় যত বড় হচ্ছিল ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছিল। অরির জন্য ওর পাগলামো দিন দিন সীমা ছাড়া যাচ্ছিল। তুমি ভুলে গেছো সেসব? অরি একবার রান্নাঘরে ওর মায়ের সাথে রান্না খেলতে গিয়ে হাত কেটে যাওয়ায় নিবিড় পুরো রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। অল্পের জন্য বাড়িতে আগুন লাগেনি। সেসব দেখে অরি কতটা ভয় পেয়ে গিয়েছিল। ভয়ে এক কোণায় থরথর করে কাঁপছিল। একবার অরিকে স্কুলে এক ছেলে খেলতে খেলতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বলে নিবিড় সেই ছেলের হাত ভেঙে দিয়েছিল। তার জন্য কত ঝামেলা পোয়াতে হয়েছিল। ছেলেটার বাবা আমাদের নামে কেস করতে দিতে চেয়েছিলেন। আদিত্য ভাইয়া বিষয়টা না সামলালে তখন ওকে জেলে যেতে হতো। শুধু কি স্টুডেন্ট, সে তো অরি স্কুলের টিচারকেও ছাড় দেয়নি। টিচার অরিকে শাস্তি হিসেবে হাতে একটা বেতের বাড়ি দিয়েছিল বলে পাগল নিবিড় সেই টিচারের হাতে ছুরি দিয়ে কেটে রক্ত বের করে দিয়েছিল। এর জন্য অরিকে না জানি কতবার করে স্কুল চেঞ্জ করতে হয়েছে। আর সেবার সে যা করেছিল তা ভাবতেই আমার রুহ কেঁপে ওঠে। একবার একটা মানুষকে প্রায় জানে মেরেছিল আবির। প্রায় খুনি হতে হতে বেঁচে গিয়েছে তোমার ছেলে। হ্যাঁ জানি, কিন্তু তুমিও জানো সেটার পিছনে যথেষ্ট কারণ ছিল। ওই সময় ওর জায়গায় বাইয়া বা আমি কেউ থাকলে অমনটাই করতাম। আমাদের ছোটরিকে ওই নরিপশুটা অশুভ নজরে দেখছিল, তার ক্ষতি করতে চেয়েছিল। সেখানে নিবিড়ের অমর করাটা খুব একটা অস্বাভাবিক ছিল না। তাই বলে খুন করে ফেলবে? রড দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিল তোমার ছেলে। ঠিক সময় না ঠেকালে এখন তোমার ছেলে খুনের দায়ে জেলে থাকতো। আর ওর এসব ভয়ঙ্কর রূপ দেখে সবচেয়ে বেশি ভয় হতো আমার অরির জন্য।
সেদিনও মেয়েটা অন্ধকার ঘরে বন্ধ রেখেছিল ওর কথা না মেনে বান্ধবীদের সাথে বেড়াতে যাওয়ার জন্য, যেখানে ওই নরপিচাস অরির উপর কুনজর দিয়েছিল। মেয়েটা এত ভয় পেয়েছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। ভয়ঙ্কর জ্বর আসে অরির, পুরো 7 দিন জ্বর। ভয়ে তার মস্তিষ্ক এতটাই আঘাত পায় যে অরি সেদিনের সব ঘটনা ভুলে যায়। সেদিনই আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম ওকে অরির কাছ থেকে দূরে পাঠানোর, কারণ ওর এসব পাগলামোর প্রভাব সবচেয়ে মেয়েটার জন্য ক্ষতিকারক হতো। আর আমি এক সন্তানের জন্য আরেক সন্তানের ক্ষতি হতে দিতে পারি না। তুমি ভালো করেই জানো অরি আমার কাছে আমার নিজের সন্তানের চেয়েও বেশি। নূর ওকে জন্ম দিলেও ওকে আমি মানুষ করেছি। নূরান একটু দুর্বল হয় নূর বেশি খেয়াল রাখতো, আর অরিকে আমি আমার কাছে রাখতাম। ওকে আমি বড় করেছি। আমার এটা বলতে একটুও দ্বিধা নেই যে আমার 2 সন্তানের চেয়েও অরি আমার বেশি আদরের। আর নিবিড়, সেও কি ওর জন্য কিছু করেনি? তুমি বলে গেছো যেসব কথা, ওরির খেয়াল শুধু তুমি একা রাখোনি, চুটো নিবিড়ও সব করতো। রাতে তোমার আর চুটো ওরির পাশে সে শুয়ে থাকতো। রাতে তুমি ঘুমিয়ে পড়লে নিবিড় ওর খেয়াল রাখতো। কখনো কেঁদে উঠলে কুলে নিয়ে সারা রাত হারতো। ওরির সামান্য কষ্ট হলেও সে অস্থির হয়ে যেত। ওরির জ্বর আসলে নিবিড় ইচ্ছে করে পানির মাঝে ভিজে থেকে নিজের শরীর জোর লাগাতো, ভাবতো যাতে ওরির শরীরে জ্বর ওর শরীরে চলে আসে আর ওরি ঠিক হয়ে যায়। ওরি যতই চালাক তবুও কখনো বিরক্ত হতো না। একবার ওরির জেদ মানেনি বলে ওরির রাগ হাতের কলম নিবিড়ের হাতে ঢুকিয়ে দেয়। গোল গোল করে রক্ত বের হয় নিবিড়ের। তাতেও নিবিড় রাগ করে না, বরং উল্টো ওরি যখন রক্ত দেখে ভয় পেয়ে যায় তখন ওকে সামলানোর চেষ্টা করে। নূরবাবি ওরিকে এই নিয়ে মার দিয়েছিল বলে নিবিড় তার সাথে কোথাও বলা বন্ধ করে দিয়েছিল। আরও কত কি, সেসব কি বলে যাচ্ছ? ভুলিনি আবি, সব মনে আছে। আর ওর এই অতিমাত্রায় পাগলামোই অরির জন্য দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছিল। ওর পাগলামো একসময় অরির ক্ষতি করে দিত, তাই তো ওকে দূরে পাঠানো জরুরি ছিল। হ্যাঁ, আমি একসময় মজা করায় নূরকে বিয়ান বানাতে চাইতাম, তবে নিবিড়ে এই ভয়ঙ্কর উন্মাদনা দেখে মনে হয় আদৌ কি সেটা ঠিক হবে? আরে এত দুশ্চিন্তা করছো কেন? নিবিড় এখন আর আগের মতো নেই। দেখো না কেমন গম্ভীর আর শৃঙ্খলার স্বভাবের হয়ে গেছে। সে এখন বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন সম্পূর্ণ পুরুষ হয়ে উঠেছে। তাই ওর এসব ভেবে চাপ নিও না, বুড়ি গাল আরো বাজ পড়ে যাবে। শেষের কথাটা মজার ছলে বলল আবির। তানি বুঝতে পারলো আবির ওর মন ভালো করার জন্য বলছে, তবে ওর চিন্তা কি এত সহজেই যাবে? আদৌ নিবিড় বদলেছে? কালকের করা কাজে তানির সন্দেহ আরো গাঢ় হয়। মা হয়ে যেন ছেলেকে বুঝতে পারছে না তানি। ফোনের জায়গায় তুই নেই, এটাই তোর সৌভাগ্য। আকাশে উড়ার অনুমতি দিয়েছি বলে বেইমান পাখি হওয়ার সাহস করিস না তো। কেটে কুচি কুচি করে ছিল শকুনে খাইয়ে দিব। যা নিবিড়ের তা একান্তই নিবিড়ের। নিবিড়ের জিনিসে কোনো বেরাম চিহ্ন বরদাস্ত করবে না। কথা শেষ করে চলে গেল নিবিড়। পেছন থেকে রাগে দুঃখে ফুঁসতে লাগলো আদ্রিতা। নিবিড়ের কথায় ঠ্যাং মাথা কিছুই বুঝতে পারেনি সে তো এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। বদলা নেবে সে। তার ফোন হত্যার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে কালা ভুনা হয়ে যাচ্ছে আদ্রিতা। রুমের দরজা আটকে আছে গত কয়েক ঘন্টা যাবৎ। বিছানায় বসে তার ফোনের মৃতদেহের দিকে শোকাহত নজরে তাকিয়ে আছে। তার এমন বেজান মৃতদেহ দেখা যায় না। এই তো কিছু ঘন্টা পূর্বেও কি সুন্দর হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছিল সে, আর এখন মৃত। কেমন নির্মম ভাবে মারা হলো তাকে। অন্য সময় হলে আদ্রিতা গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে সারা বাড়ি মাথায় তুলে নিত, সবকিছু ভাঙচুর করে ফেলতো। তবে আজ সে কাঁদবে না। কাঁদলে নাকি মন হালকা হয়ে যায়, কিন্তু আদ্রিতা হালকা হতে চায় না। হালকা হলে রাগ কমে যাবে, আর রাগ কমে গেলে প্রতিশোধ কিভাবে নেবে? আর প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। আদ্রিতা চোখের পানি মুছে ফোনের মৃতদেহের ওপর শূন্য হাত রেখে বলল, আমি কসম খাচ্ছি, কসম তোর মেগাপিক্সেল ক্যামেরা, তোর 32 জিবি র্যামের, তোর অ্যাপসগুলো, তোর এই হাজার হাজার ছবি আর ভিডিওর কসম, যে তোকে এইভাবে নির্ঘুম মৃত্যু দিয়েছে না, ওই মিশা সওদাগরকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোর খুনের প্রতিশোধ নিয়ে তবেই দম নেব।
তোর মৃত্যুর দিন পার হওয়ার আগেই আমি পথে নিব, দেখিস? তবে তোর আত্মা শান্তি পাবে। তার আগে তো তোর দাফন কাফনের কাজ করতে হবে। আদ্রিতা ফোনের মৃতদেহ নিয়ে এসে মাটি খুঁড়ে কবর দিল। তার আত্মার মাগফেরাতের জন্য দোয়াও করলো। তারপর তার প্রতিশোধের পরিকল্পনা আরম্ভ করলো। সন্ধ্যা তখন 7টা পার হয়েছে। দুর্ধর্ষ একটা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছে আদ্রিতা। আজ তো ওই দৈত্য দানবকে চরম শায়েস্তা করেই ছাড়বে। খেলা হবে, খেলা। ঠান্ডা পানি নেওয়ার উদ্দেশ্যে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলতেই কিছু কথা কানে এলো আদ্রিতার। তানি কাজের বুয়াকে বলছে নিবিড়ের জন্য পায়েস আলাদা করে রাখতে। তার পায়েসে যেন বাদাম না পড়ে। নিবিড়ের নাকি বাদামে অ্যালার্জি আছে। ব্যাস, এমন একটা সুযোগই তো খুঁজছিল আদ্রিতা। বাদামে অ্যালার্জি? হ্যাঁ, এবার তো অ্যালার্জির বর্ষণ হবে ওই দৈত্যের ওপর। আদ্রিতা এক কোণে দাঁড়িয়ে রান্নাঘর খালি হওয়ার অপেক্ষা করলো। কিছুক্ষণ পর খালি হলে আদ্রিতার সুযোগ বুঝে নিবিড়ের পায়েসের বলে এক গাদা বাদাম এনে সেগুলো পিষে গুঁড়ো করে পায়েসের সাথে মিশিয়ে দিল, যাতে দেখা না যায়। তারপর আবার সেটা আগের মতো রেখে দিল। মনে মনে পৈশাচিক হাসলো। এটা খেয়ে যখন সারা শরীর চুলকোতে চুলকোতে বেহাল দশা হবে, তখন হবে মজা। তখনই আমার ফোনের আত্মা শান্তি পাবে। আজ খাবার টেবিলে সবার আগে এসে বসলো আদ্রিতা। সে যে ফিল্ম ডাইরেক্ট করেছে তার রিলিজ হতে আর কিছু সময় বাকি মাত্র। একে একে সবাই এসে বসলো টেবিলে। নিবিড়ও এসে যথারীতি আদ্রিতার পাশের চেয়ারটা টেনে বসলো। আদ্রিতার ভেতরের প্রতিশোধক সত্তা এক্সাইটেড হয়ে উঠল। মেন কোর্সের শেষে পায়েস পরিবেশন করলো তানি। নিবিড়ের সামনে সেই আদ্রিতার বাদাম মেশানো বোল রাখা হলো। আদ্রিতা নিজের পায়েস 1 চামচ মুখে নিয়ে আর চোখে নিবিড়ের খাওয়ার অপেক্ষায় রইল। অতঃপর নিবিড় পায়েসে 1 চামচ মুখে দিল। 1 চামচ খেয়ে কেমন যেন স্থির হয়ে গেল। হালকা ঘাবড়ে গেল আদ্রিতা। টের পেয়ে গেল না তো আবার? সেকেন্ড দুই স্থির থেকে আবার খাওয়া শুরু করলো নিবিড়। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্রিতা। মনে মনে পৈশাচিক হাসি দিল। একটু পরেই আসলো এন্টারটেনমেন্ট শুরু হবে। কিন্তু আদ্রিতার আশানুরূপ রেসপন্স এলো না। নিবিড় অনায়াসে পায়েসের বোল চেটে পুটে খেয়ে ঢেকুর তুলে উঠে চলে গেল। হতাশ হলো আদ্রিতা, তবে আশা ছাড়লো না। ভাবলো হয়তো কিছুক্ষণ সময় লাগবে বাদাম কার্যকর হতে। রুমের মাঝে পাইচারি করছে আদ্রিতা। রাত প্রায় 11টা বাজতে চলল, কিন্তু আদ্রিতার পরিকল্পনার মুরগি এখনো ডিম পারল না। কেন? এখনো নিবিড় ভাইয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কেন? গন্ডারের চামড়া নাকি? কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। বাদামের পরিমাণ বোধহয় কম ছিল, আরো বেশি করে দেওয়া লাগতো। আদ্রিতার নিজের রুমের দরজা হালকা খুলে মাথাটা চোরের মতো বের করে দিয়ে এদিক ওদিক উঁকি দিয়ে সিচুয়েশন পর্যবেক্ষণ করলো। রাস্তা ক্লিয়ার দেখে আস্তে করে বের হয়ে ধীরে ধীরে নিবিড়ের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় কান ঠেকিয়ে ভেতরের অবস্থা পর্যালোচন করার চেষ্টা করলো। না, রেজাল্ট ওর ব্রেনের মতোই 0। নিজের পরিকল্পনা অসফল হওয়ায় বিরক্ত আর হতাশ মুখে সরে এলো নিবিড়ের দরজার সামনে থেকে। রাস্তায় তানহা সামনে পড়লো। আদ্রিতার লটকানো চেহারা দেখে তানহা চশমার কোনা ঠেলে বলে উঠল, কি হয়েছে অরি? মুখ এমন পেঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? ছাগলের ডিম হয়েছে, অমলেট বানিয়েছি, খাবি? না, তুই তো জানিস আমি অমলেট খাই না, তুই খা বেশি করে। বলেই হাসতে হাসতে চলে গেল তানহা। অসহ্য বিরক্তি আর রাগ নিয়ে রুমে ফিরে গিয়ে বিকট শব্দে দরজা আটকে দিল। ঘুমের মাঝেই কেমন শোরগোলের আওয়াজ শুনে চোখ বন্ধ অবস্থাতেই কপাল কুঁচকে এলো আদ্রিতার। ঘুম কাতরে আদ্রিতা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। হঠাৎ কেউটাকে ঠেলতে শুরু করলো। এই অরি, ওঠ, দেখ কি হয়েছে। তানহার ডাকাডাকির অত্যাচারে বিরক্ত হয়ে চোখ কুচকে তাকালো আদ্রিতা। তানহার ক্রন্দনরত আর আতঙ্কিত মুখটা দেখে ফট করে
চোখ বড় বড় করে মেলে তাকালো। ধরপড়িয়ে উঠে বসে বলল, কি রে তানু, কাঁদছিস কেন এত রাতে? কি হয়েছে? ভাইয়া, ওনার আবার কি হয়েছে? ভাইয়ার অবস্থা খুব খারাপ রে অরি, হঠাৎ করে কি যেন হয়েছে, খুব অসুস্থ হয়ে গেছে ভাইয়া। ডক্টর আঙ্কেল এসেছে ভাইয়াকে দেখতে, আমার ভয় করছে ভাইয়ার ওই অবস্থা দেখে। চমকে উঠল আদ্রিতা। এসব আবার ওই বাদামের জন্য হয়নি তো? ঘাবড়ে গিয়ে আদ্রিতা বিছানা ছেড়ে দৌড় দিল নিবিড়ের দিকে। নিবিড়ের রুমের দরজায় এসে দাঁড়াতেই আঁতকে উঠল সে। পরিবারের সবার ভিড় জমেছে এখানে, সবার মুখেই চিন্তার ছাপ। ভিড়ের ফাঁক দিয়ে কম্পিত কদমে সামনে অগ্রসর হলো আদ্রিতা। বিছানায় নজর যেতেই পদযুগল সেখানেই থমকে গেল। কেঁপে উঠল অন্তর। বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটা যেন নিবিড় ভাইয়া, তা বুঝতে পারলেও তাকে চেনা দায়। শ্বেত মানবের ফর্সা মুখটায় রক্ত জমাট বেঁধে গেছে, সারা শরীরে লাল লাল ছোপ ঢেকে গেছে। কি ভয়াবহ অবস্থা হয়েছে। আর এক নাগারে কেশে যাচ্ছে, কাস্তে কাস্তে দম আটকে যাচ্ছে যেন তার। সোনামা ছেলের শিওরে বসে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, মুখে আঁচল চেপে কান্না দমন করার চেষ্টা করছে। তবে নিবিড় নীরব আঁখি যুগল সে বাধা মানছে কই। ডক্টর চেক আপ করছে। এসব দেখে আদ্রিতার হাত পা কাঁপতে লাগলো। বুকে ঘটল চিনচিন ব্যথার উৎপত্তি। সে তো ওই মানবকে কষ্ট দিয়ে আনন্দ পেতে চেয়েছিল, কিন্তু এখন তাকে দেখে আমার আনন্দ কেন হচ্ছে না? এসব কি আমারই ওই বাদাম মেশানোর কারণে হয়েছে? না না, তা কি করে হয়? অ্যালার্জিতে তো শুধু গা চুলকায়, এসব কেন হবে? আমি তো শুধু তাকে চুলকানি দিতে চেয়েছিলাম, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। কিন্তু ডক্টর যখন জানালো নিবিড়ের এই অবস্থা অ্যালার্জির কারণেই হয়েছে, তখন আদ্রিতার বুক কেঁপে উঠল। থরথর করে কাঁপতে লাগলো সারা শরীর, নড়ার শক্তি হারিয়ে ফেললো। ভয়ে আত্মা শুকিয়ে খরখর। এটা কি করে ফেললাম? নিবিড় ভাইয়ের এই অবস্থা আমার জন্য হয়েছে। সবাই জানলে কি করবে আমার সাথে? ওনার এই করুণ অবস্থা তো আমি চাইনি। কান্না আসছে আদ্রিতার, ভীষণ কান্না। হঠাৎ মাথা কেমন ঘুরতে লাগলো। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না সে। শক্তিহীন হয়ে পেছাতে গিয়ে পড়ে যেতে নিলেই জুহি আদ্রিতাকে ধরে ফেলে উদ্বিগ্ন হয়ে বলল, অরি, কি হয়েছে? ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। নিবিড় ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ, লম্বা নিঃশ্বাস নে। জুহি আদ্রিতাকে জড়িয়ে ধরে রুম থেকে সরিয়ে আনলো। আদ্রিতার নার্ভাস ব্রেকডাউনের সমস্যা আছে, তাই ওকে শান্ত করার দরকার। জুহি আদ্রিতাকে ওর রুমে এনে বসিয়ে এক গ্লাস পানি খাইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে একটু শান্ত করার চেষ্টা করলো, কিন্তু আদ্রিতার মন এখন কিছুতেই শান্ত হবার নয়। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। চোখের সামনে বারবার নিবিড়ের ওই করুণ অবস্থা ভেসে উঠছে। অপরাধবোধে বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে। নিজের ওপর প্রচুর রাগ হচ্ছে। নিজের বোকামির কারণে আজ নিবিড় ভাইয়ের কি অবস্থা হয়েছে। এত ডাফার কেন আমি? নিবিড় ভাইয়া ঠিকই বলে, আমি আসলেই একটা বলদি। না হলে কিভাবে না বুঝে ওনাকে এত অসুস্থ অবস্থায় পৌঁছিয়ে দিলাম। জুহি চলে যেতেই বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো আদ্রিতা। মনে মনে দোয়া চাইলো নিবিড় ভাইয়া যেন ঠিক হয়ে যায়। ঘুমের মাঝে ফ্যাসফ্যাসে কান্নার সুর শুনে ঘুম ভেঙে গেল নিবিড়ের। ডক্টর অ্যান্টিডোটের ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে গিয়েছিল সে। শরীরের ব্যথা আর র্যাশ অনেকটাই কমেছে। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালালো নিবিড়। বিছানার পাশে বসে নাক টেনে কাঁদছে আদ্রিতা। হঠাৎ আলো জ্বলে ওঠায় খানিক হকচকিয়ে মাথা তুলে নিবিড়ের পানে তাকালো সে। পরক্ষণেই অপরাধ বোধে ফোপাতে ফোপাতে কান্নার জোর বাড়ল। কাঁদতে কাঁদতে নাক চোখ লাল টকটকে হয়ে গেছে। নিবিড়ের দৃষ্টি নির্নিমেষ। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখলো আদ্রিতার কান্না ভেজা মুখ। যেন অনেক ইন্টারেস্টিং কিছু দেখছে সে। নিবিড়ের এভাবে শান্ত চোখে তাকিয়ে থাকতে দেখে আদ্রিতার কান্নার বেগ বাড়ল বই কমল না। কাঁদছে কম, ফোপাচ্ছে বেশি। হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে বারবার।
এই পর্যায়ে নিবিড় 2 হাতে ভর দিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হালকা বিরক্তির সুরে বলল, এই মাঝরাতে কি আমাকে তোর খান্নার ভেরিয়েশন দেখাতে এসেছিস? আমার 0% ইন্টারেস্ট নেই, যা এখান থেকে ফুট। বাই দ্য ওয়ে, মাঝরাতে এমন মরা কান্নার কোনো বিশেষ কারণ? জামাই মরে গেছে তোর, কেন ভাইসে বাঁধা মিচিয়েছিস বলে? চমকে তাকালো আদ্রিতা। তার মানে উনি জানতো সব, তাও খেয়েছে। কেন খেলো? আদ্রিতার প্রশ্নসূচক চাহনি দেখে নিবিড় ঠোঁটের কোণে কিঞ্চিত বাঁকিয়ে বলল, ও আচ্ছা, এখন বুঝতে পারলাম আসল কাহিনী। তুই আসলে নিজের পরিকল্পনা বিফলে যাওয়ার জন্য কাঁদছিস। এই যে আমি কোনো বেঁচে আছি এই জন্যই তো কাঁদছিস। দেখ, এতে আমার কোনো দোষ নেই, আমি কিন্তু ডাক্তার ডাকিনি। আচ্ছা ঠিক আছে, যা আবার বাদাম পায়েস বানিয়ে আন। এবার আর তোর মন কামনা বিফলে ফেলবো না। কাল সকালে আমার ডেড বডি দেখতে পাবে। এবার খুশি তো? আহত চোখে পানির ফোয়ারা নামলো আদ্রিতার। হঠাৎ কেমন অস্বাভাবিক হলো হৃদস্পন্দনের গতিবেগ। নিঃশ্বাস ভারী হয়ে আসলো, হাত পা কাঁপতে লাগলো অস্বাভাবিক ভাবে। শরীর হঠাৎ ঘামতে লাগলো, চোখের নজর এলো মেলো। আদ্রিতার এই পরিবর্তন নিবিড়ের নজরে এলো। তার শান্ত চোখে ধীরে ধীরে উদ্বিগ্নর কালো ছায়া জমতে লাগলো। বুকে ভাঁজ করে রাখা হাত দুটো খুলে নিবিড় আদ্রিতার দিকে এগিয়ে যেতে যেতে সন্দিহান সুরে ডাকলো, অরি। আদ্রিতার অস্বাভাবিক ভাব আরো বাড়লো। চোখের নজর অন্যরকম হচ্ছে, তীর তীর করে কাঁপছে চোখের পাতা। আদ্রিতা নিবিড়ের পানে তাকিয়ে কিছু কম্পিত স্বরে বলার চেষ্টা করলো, সরি, আমি। গলায় অস্পষ্ট, কথা বলতে পারছে না সে। চোখের সামনে ঝাপসা দেখছে কেমন। নিবিড় আদ্রিতার কাছে এসে 2 হাতে আদ্রিতার মুখটা ধরে উদ্বিগ্ন স্বরে বলল, পুতুল, কি হয়েছে? আমি বুঝতে পারিনি সুস। ওকে ওকে, রিল্যাক্স, শান্ত হো, টেক এ ডিপ ব্রেথ। সরি নিবিড় ভাই। পুতুল শান্ত হো, আমি মজা করছিলাম, শান্ত হো, টেক এ ব্রিথ, শ্বাস নে। আদ্রিতার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে কেমন। কণ্ঠস্বর জড়িয়ে এলো, ঠোঁট হালকা নড়ছে কিছু বলার চেষ্টায়, তবে আওয়াজ বের হচ্ছে না। নিবিড়ের চোখে ভীতি। নিবিড় হঠাৎ আদ্রিতার মাথা বুকের মাঝে চেপে ধরে বলল, শান্ত হো পুতুল, শ্বাস নে, তুই আবার লক্ষ্মী পুতুল। বাক্য সম্পূর্ণ করতে পারল না নিবিড়। ততক্ষণে আদ্রিতার নিস্তেজ শরীর ঢলে পড়েছে। স্থির হয়ে গেল নিবিড়, হাত জোড়ায় মৃদু কম্পন হলো। আস্তে করে আদ্রিতার মাথাটা ধরে সামনে এনে ধরতেই জ্ঞানশূন্য আদ্রিতার মুখখানা নিবিড়ের হাতের মাঝে পেছন দিকে হেলে পড়ল। স্তম্ভিত নিবিড় মূর্তির মতো ক্ষণিক সময় তাকিয়ে রইল আদ্রিতার মুখ পানে। হাতের কম্পন ক্রমশ বাড়ল। ঢোক গিলে ভীতিগ্রস্ত কণ্ঠে ডাকলো, পুতুল, এই পুতুল চোখ কুল, অনেকে হয়েছে তোর নাটক, রাগ হচ্ছে কিন্তু আমার, উড়িয়ে আচার মারবো একটা। চোখ কুল বলছি পুতুল। বলতে বলতে নিবিড়ের উত্তেজিত কণ্ঠস্বর উচ্চতর হলো। যে কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে ছুটে এলো সবাই নিবিড়ের রুমে। এত রাতে আদ্রিতাকে নিবিড়ের রুমে দেখে সবাই একটু অবাক হলো, তবে আপাতত সবাই আদ্রিতার জন্য চিন্তিত। তানির বুঝতে বাকি নেই আদ্রিতার কি হয়েছে। আবির দ্রুত ফোন করলো ডক্টরকে। আদ্রিতাকে আপাতত নিবিড়ের বেডেই শুইয়ে দেওয়া হলো। কিছু সময় পর ডক্টর এসে চেক আপ করে জানালো অতিরিক্ত নার্ভাস আর হাইপার হয়ে যাওয়ায় নার্ভাস ব্রেকডাউন হয়েছে, যা আদ্রিতার প্রায়ই হয়ে থাকে। ডক্টরের কথা শুনে স্তব্ধ নিবিড় কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, 1 মিনিট আঙ্কেল, প্রায় হয়ে থাকে মানে? ডক্টর বলল, হ্যাঁ, কেন তুমি জানো না? অরি মামুনির তো এই সমস্যা অনেক বছর হলো। বেশি হাইপার বা নার্ভাস হয়ে গেলে ও জ্ঞান হারিয়ে ফেলে। নিবিড় একবার তার মায়ের দিকে তাকালো, তারপর বেরিয়ে এলো রুম থেকে। তানি গেল ছেলের পেছনে। তানি লিভিং রুমে এসে দেখলো নিবিড় মাথা চেপে ধরে সোফায় বসে আছে। ছেলের মনোভাব এখন কি পরিমাণ বিধ্বস্ত তা অনুমান করতেও ব্যর্থ হচ্ছে তানি। আগের নিবিড় হলে তো এতক্ষণে সারা বাড়ির সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলতো, কিন্তু এই গম্ভীর নিবিড়কে যেন তানি মা হয়েও বুঝতে অক্ষম হয়ে যাচ্ছে। তানি এগিয়ে এসে ছেলের পাশে বসে এসে দাঁড়ালো, তবে
কি বলবে তা বুঝে উঠতে পারছে না। হঠাৎ নিবিড় নিজের মায়ের পানে না তাকিয়ে থমথমে কণ্ঠে বলে উঠল, তুমি তো বলছিলে আমি না থাকলেও নাকি ভালো থাকবে, এটা বুঝি তার নমুনা? এই বুঝি তোমাদের ভালো রাখা? কই আগে তো ওর এমন কোনো সমস্যা ছিল না। তানি জবাব দিতে পারল না ছেলের কথার। কি জবাব দিবে? তার কাছে যে কোনো মোক্ষম জবাব নেই। ছেলের কথা মিথ্যে নয়। আদ্রিতার এই সমস্যা আগে ছিল না। যেদিন নিবিড় বিদেশে চলে যায় তারপর আদ্রিতা অনেক কান্নাকাটি হাইপার হয়ে যায়, অতিরিক্ত কান্নাকাটি করে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর থেকেই অরির এই সমস্যা শুরু হয়েছে। আজ যেন তানির নিজের সিদ্ধান্তের ওপর প্রশ্ন উঠেছে, আসলেই কি সে ঠিক করেছে? নিবিড় থাকলে কি আদ্রিতার এই রোগ হতো কখনো? নিবিড় সরু চোখে তাকালো আদ্রিতার পানে, স্থির নজর কতক্ষণ স্থায়ী রাখলো। তারপর হঠাৎ হাতের ফোনটা পাশে রাখলো, ডান হাত ধুয়ে আদ্রিতার সামনে প্লেটটা নিজের কাছে টেনে নিল। বাম হাতে প্লেট ধরলো আর ডান হাতে লেবু চিপে খাবার মাখিয়ে এক লোকমা তুলে আদ্রিতার মুখের সম্মুখে ধরল। আদ্রিতা হতবিহ্বলের মতো তাকিয়ে রইল। পিটপিট করে কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো, একবার নিবিড়ের হাতের দিকে তো একবার তার মুখের দিকে তাকাচ্ছে। উনি কি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে চাচ্ছে, নাকি আমার মগজের বাতি ফিউজ হয়ে গেছে তাই ভুতুরে ভ্রম দেখছি? নির্ঘাত মগজে গ্যাস জমে গেছে। আদ্রিতার ভ্রম পর মুহূর্তেই ভুল প্রমাণিত হলো নিবিড়ের ধমকে ওঠায়। আবালের মতো তাকিয়ে না থেকে মুখ খুলে খাবার মুখে নেই, দেখি কিভাবে খাবার শেষ না হয়। জলদি মুখ খোল। আদ্রিতা চোখের পাতা ঝাপটে কেঁপে উঠল। ঘোরের মাঝেই ফট করে মুখ খুলে নিবিড়ের হাতের অপেক্ষাকৃত খাবার মুখে নিল। একটা ঘোরের মাঝেই খাবার শেষ করলো আদ্রিতা। শেষ করে সে নিজেও অবাক, সে কিভাবে এত খাবার খেয়ে ফেললো। ওনার হাতে কি জাদু আছে? আজ যেন খাবারের স্বাদ বেশি হয়ে গিয়েছিল মনে হচ্ছে। রাগ চলে গেল আদ্রিতার। আবারও ভালো লাগাটা চারিদিকে গোল গোল ঘুরতে লাগলো। দুজন বেসিনে হাত ধুয়ে বেরিয়ে এলো। নিবিড় টিস্যু দিয়ে আদ্রিতার থুতনিতে লেগে থাকা হালকা খাবারের দাগ মুছে দিল। আদ্রিতার হৃদগৃহে মৃদু কম্পন হলো। ঝিনঝিন সুরের অদৃশ্য আওয়াজ বাজলো কর্ণগুহে। আদ্রিতা সানভি আর তানহাদের কাছে পিঠে দুম করে কিল বসিয়ে দিয়ে বলল, মীর জাফরের বংশধর, আমাকে দজ্জালের সামনে ফেলে রেখে এখানে এসে মজা করছিস তাই না? হাসলো ওরা। নিবিড় ভাইয়ার সামনে ওদের কথা বলার সাহস থাকলো না কিছু বলবে। ওদের কথার মাঝেই তাসান ওখানে এসে ধপ করে বসলো। আদ্রিতা তাকে পর্যবেক্ষণ করে বলল, কি হয়েছে তাসান ভাইয়া? মুখে মন আরেফিনের ভদ্রের মতো বানিয়ে রেখেছো কেন? তো কি করবো, চারদিকে এত রমণীর মেলা, অথচ একটাও এই পর্যন্ত পড়াতে পারলাম না। এই দুঃখ আমার হাগো আটকে আছে। তুইও বোন, কি কমতি আছে আমার মাঝে? কোনো কমতি নেই ভাইয়া। তোমাকে না বাম সাইড থেকে দেখলে পুরো এক সালমান খান মনে হয়, ডান সাইড থেকে টম ক্রুজ, পিছন থেকে রণবীর সিং, আর সামনে থেকে এই পর্যায়ে আদ্রিতার আগে সানভি বলে উঠল, সামনে থেকে হিরো আলম। বলেই সানভি আর তানা হাসা শুরু করে দিল। তাসান সানভির মাথায় হালকা চাপড় মেরে বলল, ওই চুপ থাক, এইটা তো আমার ভবিষ্যৎ দুলাভাই, তোর স্বপ্নের রাজকুমার পরি। তুই আমার কলেজের বোন, তুই বলতে থাক। হ্যাঁ ভাইয়া, তুমি তো পুরো বলিউড আর হলিউডের মিক্স জেলি। কিন্তু এই জেলি মাখনের জন্য কোনো মিক্স বেড়া আছে নাকি? তাসানের বলার ভঙ্গি দেখে আবারও হাসলো সানভি আর তানহা। আদ্রিতা হঠাৎ খেয়াল করলো ওদের থেকে কিছুটা দূরের টেবিলে বসে থাকা একটা মেয়ে বারবার এদিকেই তাকাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারলো মেয়েটা তাসানকেই দেখছে। আদ্রিতা উৎসাহিত কণ্ঠে তাসানকে জানালো, ভাইয়া মনে হচ্ছে তোমার ব্রেড এসে গেছে। ওই দেখো, ওই সুন্দরী মেয়েটা কখন থেকে তোমাকে দেখেই যাচ্ছে। তাসান ধরফরানো ভঙ্গিতে বলল, কষ্কি বই না, কই কোন হানে? আদ্রিতা চোখের ইশারায় মেয়েটাকে দেখালো।
তাসানের হার্টের সাথে সাথে কিডনি লিভারও ফেল হয়ে যাওয়ার উপক্রম। এত সুশ্রী রমণী কিনা ওকে দেখছে। হায়, খুশিতে প্যান্ট ফেটে যাওয়ার দশা তাসানের। এক্সাইটমেন্টে বেলুনের মতো ফুলতে ফুলতে বলল, তুই সত্যি কইছিস বোন, আমার মাঝে আসলে অনেক চার্ম আছে, তাই তো এত সুন্দর মাইয়া আমার উপর থেকে আর নজরই পেরাতে পারছে না। আমি হুদাই নিজের আন্ডারস্ট্যান্ড করে ফেলেছিলাম। আরে ওরি রে, তুই তো ভাবে পাইয়া গেলি। মারে যাইয়া বারম্বার সাজাইতে কো, তার বৌমা আইসা পড়েছে। তাসানের খুশির বেলুন আরো হাওয়ায় উঠল যখন তাকিয়ে থাকা মেয়েটা একসময় উঠে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাসান খুশিতে আগডুম বাগডুম করতে করতে বলল, ওরি রে দেখ, এদিকেই আছে, মনে হচ্ছে প্রপোজ করবে। আমার হার্ট ডিস্কো ডান্স করছে। ডিসিশন ফাইনাল, মাইয়া প্রপোজ করার সাথে সাথে সবার সামনে আজ বিয়া কইরা ফেলাম। আজ বাসর আর কালো তোকে ফুফে বানাইয়া ফেলাম। ওকে ভাইয়া, অল দ্য বেস্ট। ওদের কথার মাঝে মেয়েটা ওদের সামনে চলে এলো। সবার কৌতূহলী দৃষ্টি মেয়েটার ওপর। মেয়েটা তাসানের সামনে এসে বলল, হাই, আমি টিয়ানা। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। তাসানের গলা দিয়ে আওয়াজ বের হওয়ার কষ্টদায়ক হয়ে গেছে। মেয়েটা তাকে প্রপোজ করবে ভেবেই তার চোখের সামনে তারা জ্বলছে। সে হ্যাবলার মতো হাঁ করে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন না প্লিজ। মেয়েটা বলল, আপনি কি কাল একটু আমাদের বাসায় আসতে পারবেন? খুশিতে এবার অজ্ঞান হয়ে ফেলবে তাসান। মেয়েটা ওকে সরাসরি বাসায় যেতে বলছে। এ তো দেখি ওর থেকেও ফার্স্ট সার্ভিস দেয়। নিজের এক্সাইটমেন্টের বেলুন কোনো রকমে চেপে ধরে বলল, কেন বলুন তো? আমার মায়ের সাথে দেখা করানোর জন্য। মায়ের সাথে দেখা করার জন্য? তার মানে বিয়ের কথা বলার জন্য ডাকছে? হায়, আমার বাসর করার ছোটবেলার স্বপ্ন ফাইনালি পূরণ হতে চলেছে। মেয়েটা আবারও বলে উঠল, আসলে আপনাকে দেখতে না একদম আমার মরহুম বাবার মতো, তাই তো তখন থেকে অবাক হয়ে আপনাকে দেখছিলাম। আমার মা আপনাকে দেখলে অনেক খুশি হবেন। কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী। কাল যদি আপনি এসে মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে যেতেন, তাহলে ভাবতাম আমার বাবাই খেয়েছে। এই যে এটা আমার কার্ড, এখানে আমার বাড়ির ঠিকানা আছে। প্লিজ আসবেন। হ্যাঁ, আমরা আপনার অপেক্ষায় থাকবো বাবা। সরি, আসলে আপনাকে দেখে আমার খুব বাবা ডাকতে ইচ্ছে করছিল। কিছু মনে না করলে আমি আপনাকে বাবা বলেই ডাকবো, কেমন? এখন আসি বাবা, কাল আসবেন কিন্তু। বলেই চলে গেল রমণী। বেচারা তাসানের হাওয়ায় উঠতে থাকা বেলুনটা ফটাস করে ফুটে গেল, সাথে ঠাস করে ফেটে গেল তার কোমল হৃদয়টা। মনে হচ্ছে কেউ ওকে হাওয়া থেকে একেবারে গোবরের ভেতরে ছুঁড়ে মারল। ছাইয়া থেকে ভাইয়া তাও মানা যায়, তাই বলে বাবা? কোথায় সে ওই মেয়ের বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখছিল, আর সে কিনা তাসানকে বাবা বানিয়ে দিল? এমন কেউ করে? এত বড় ধোঁকা! বেচারা তাসান শখে পুরো স্ট্যাচু হয়ে বসে রইল। তার এই বেহাল দশা দেখে তানহা, সানভি আর আদ্রিতা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো। তারপর হঠাৎ সবগুলো একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। পেট ফেটে গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। রাত ভারী হতেই পার্টি আরো জমজমাট হলো। স্টেজের সামনে নাচ গানের বহর ছুটল। তাসানোর ভাঙা মনের দুঃখ ভুলে ওড়াধুরা নাচায় মত্ত। সানভিও সুন্দর একটা ডান্স পারফরমেন্স দিল। আদ্রিতা কিভাবে বসে থাকবে? সেও সবার মাঝে গিয়ে সবার সাথে আওলা ঝাওলা নাচতে লাগলো। মিউজিক সিস্টেমে গান বাজছে বাদশার ইয়ে লড়কি পাগল হ্যায় পাগল হ্যায় পাগল হ্যায়। গানটা যেন আদ্রিতার জন্যই তৈরি হয়েছে। সেও পাগলের মতোই মাথা দুলিয়ে ঘুরে ঘুরে নাচছে। কখনো তাসানের হাতের সাথে নিজের হাত পেঁচিয়ে ঘুরে ঘুরে নাচছে, তো কখনো সানভির সাথে নাচছে। দূরে দাঁড়িয়ে অপরাহ্নের সাথে কথা বলায় ব্যস্ত নিবিড়ের নজর ক্ষণে ক্ষণেই তার পানেই ছুটেছে অবিরাম। অপরাহ্ন তা বুঝতে পেরেও আজ আর মজা করে কিছু বলল না। সে যে নিজেই কথার আড়ালে নজর লুকিয়ে তাকাচ্ছে ওই দূরে দাঁড়ানো
শ্যামলাময়ী কন্যার পানে। নাচ দেখছে আর হালকা করে মাথা দুলিয়ে হাতে তালি বাজাচ্ছে তানহা। হয়তো নাচ গানে স্বাচ্ছন্দ্য না সে, তাই পাশে দাঁড়িয়ে শুধু দেখেই উপভোগ করছে। স্বচ্ছ চশমার আড়ালে চোখ দুটো ঝলমল করছে তার। শ্যামল বরণ মুখায়ব দেখাচ্ছে আনন্দে ঘন হাস্যোজ্জ্বল, তাই দেখে অপরাহ্নের হৃদমাঝারেও বুঝি অভিভূত হচ্ছে। আদ্রিতার নাচ দেখে ওদের থেকে হাত দুই দূরে দাঁড়িয়ে নাচ দেখছিল আর তালি বাজাচ্ছিল তানহা। হঠাৎ ওর পাশের কিছু ছেলেরা সিগারেট খেয়ে ধোঁয়া ছুটতে লাগলো। তানহার মুখের সামনে ধোঁয়া ভরে গেল, যার দরুন শ্বাসকষ্ট হতে লাগলো তানহার। ছোট্ট থেকেই আস্তামার প্রবলেম আছে তার, তাই তো ধোঁয়া সইতে পারে না। শ্বাস টেনে এলো তার। আজ তো ব্যাগে ইনহেলারও তুলতে ভুলে গেছে। তানহার লম্বা শ্বাস টানতে টানতে এদিক ওদিকে এলোমেলো ভাবে তাকিয়ে তার মাকে খুঁজতে লাগলো। হয়তো তার কাছে ওর ইনহেলার থাকতেও পারে সেই আশায়, কিন্তু এই ভিড়ে ওর মাকে খুঁজে পাওয়া ঘাসের মাঝে সুই খোঁজার মতো। এত লাউড মিউজিকে ওর ডাকেও কেউ শুনতে পাচ্ছে না। খুব খারাপ লাগছে তানহার, কপালে ঘামে ভিজে গেছে। হঠাৎ তানহার সামনে হন্তদন্ত পায়ে কেউ এসে দাঁড়ালো বুঝি। বিচলিত কণ্ঠে সে শুধালো, তানহা, ইউ ওকে? কোনো সমস্যা হয়েছে? মাথা তুলে তাকিয়ে অপরাহ্নের উদ্বিগ্ন চেহারা দেখতে পেল তানহা। তানহা একটু ইতস্তত বোধ করলো, কি বলা উচিত বুঝতে পারল না। তানহার মনোভাব হয়তো বুঝতে পারল অপরাহ্ন। তখন তানহার ওভাবে চলে আসাটা তার চোখ এড়ায়নি। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল তার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই তো না এসে থাকা যায় না তার দ্বারা। অপরাহ্ন তানহাকে একটু আশ্বস্ত করার উদ্দেশ্যে বলল, রিল্যাক্স তানহা, আমাকে ভরসা করতে পারো। অন্য কিছু না হোক, আমি একজন ডাক্তার, সেই হিসেবে তো আমাকে বিশ্বাস করতেই পারো। আমি তোমাদের ডক্টর আঙ্কেলের ছেলে, যে তোমাদের পরিবারের ফ্যামিলি ডক্টর। তো পৈতৃক দায়িত্ব হিসেবে হলো তোমাদের হেলথের খেয়াল রাখাও আমার কাজ। তানহা একটু আশ্বস্ত হলো বোধ হয়। মাথা নেড়ে অপরাহ্নকে সেটা জানালো। অপরাহ্ন তানহার হাত ধরে ওকে নিয়ে একটু পার্টির শোরগোলপূর্ণ বায়ু মন্ডল থেকে সরে এলো। একটু ফ্রেশ হাওয়ায় এসে বলল, রিল্যাক্স করো তানহা, ব্রিথ ইন। তানহা অপরাহ্নের কথা মতো কাজ করলো, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। একটু কমলেও পুরোপুরি ঠিক হলো না। অপরাহ্নের পকেটে একটা পলিথিন ছিল, তার বাইকের জন্য কিছু এনেছিল এতে। অপরাহ্ন সেটা বের করে পলিথিনের মুখ খুলে হাওয়া ঘুরিয়ে তাতে হাওয়া ভরে দিয়ে তানহার হাতে দিয়ে বলল, আপাতত এটাকে ইনহেলার হিসেবে ব্যবহার করো, তাহলে হয়তো বেটার লাগবে। তানহা তাই করলো, আর সত্যি সত্যি শ্বাস প্রশ্বাসের অনেকটা স্বাভাবিক হয়ে এলো। অপরাহ্ন তানহাকে নিচে বসতে বলল, যাতে পুরোপুরি আরাম পায়। তানহা নিচে ঘাসের ওপরে বসলো, তার আসলেই বসার দরকার ছিল। অপরাহ্ন বসলো তানহার পাশে। ঘেমে মেয়েটার মুখমণ্ডল ভিজে আছে। অপরাহ্ন পকেট থেকে টিস্যু বের করে তানহার দিকে এগিয়ে দিল। তানহা তাকালো সেদিকে। ইতস্তত করতে করতে টিস্যুটা হাতে নিয়ে কপাল মুছল। অপরাহ্ন জানতে চাইল, এখন ঠিক লাগছে? তানহা চশমার কোনা ঠেলে আলতো করে মাথা দোলালো, মানে সে ঠিক আছে। অপরাহ্ন জিজ্ঞাসা করলো, তোমার কি অ্যাজমা সমস্যা আছে? তানা আবার মাটির দিকে তাকিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। কবে থেকে? তানা ছোট্ট করে জবাব দিল, ছোট থেকে। অপরাহ্ন বলে, ও তাহলে ইনহেলার সাথে রাখুনি কেন? অ্যাজমার রোগীদের কাপড় চোপড়ের মতো ইনহেলার সর্বদা নিজের সাথে রাখা উচিত। তানহা বলে, রাখি, কিন্তু আজ হঠাৎ তুলতে ভুলে গিয়েছিলাম। তানহার কণ্ঠ মলিন শোনালো। মেয়েটার হয়তো মন খারাপ হয়ে গেছে। মেয়েটা খুবই অন্তর্মুখী। তানহার মলিন চেহারাটা অপরাহ্নের ভালো লাগলো না। জানো, ক্লিনিকে মাঝে মধ্যে এমন পেশেন্ট আসে যে মাঝে মধ্যে নিজেই মানসিক রোগী হয়ে যায়। কালকের একটা ঘটনা বলি। এক মধ্যবয়স্ক চাচা এসে বলল, ডাক্তার সাহেব, কি ওষুধ দিলেন? পেটের অসুখ সরাইতে গিয়ে আমার দাঁত সবগুলো ভাঙা গেল। আমি বললাম, কেন? আপনাকে তো আমি ওষুধ দিয়েছি, দিনে 2 চামচ করে খেতে বলেছি, খাননি?
সে কি বললো জানো? বলল আপনার ওষুধ খাইতে গিয়েই তো আমার দাঁত ভাঙলো। দিনে 2টা করে স্টিলের চামচ খাইতে গিয়া আমার দাঁত সবগুলা শেষ। তাও পেটের অসুখ তো সরলই না। অপরাহ্নের রোগীর কাহিনী শুনে তানহার ঠোঁট দুটো প্রসারিত হলো। স্মিত হাসলো তানহা। অপরাহ্নের প্রয়াস সার্থক। ঘাড় বাঁকিয়ে দেখলো তানহাকে। মেয়েটা হাসলে ওর চোখও হাসে, যা স্বচ্ছ চশমার ভেতরে থাকলেও স্পষ্ট দেখতে পায় অপরাহ্ন। শীতল আবহ সৃষ্টি হলো অপরাহ্নের বক্ষপটে। উথাল পাতাল নাচে মগ্ন আদ্রিতা। নাচের মধ্যে হঠাৎ তার নজর গেল দূরে দাঁড়ানো নিবিড়ের পানে। হঠাৎ নজর যাওয়ার কারণ সানভীর ফুফাতো বোন সাবিহাকে নিবিড়ের পাশে দেখা। সাবিহাকে নিবিড়ের পাশে দেখে হঠাৎ তার নিত্যরত পদযুগল টালমাটাল হয়ে গেল। সাবিয়া নিবিড়ের কাছে দাঁড়িয়ে কিছু বলছে, মুখে তার হাসি লেগে আছে। কেন হাসছে সে? নিবিড় ভাইয়া কি তাকে জোকস শুনিয়েছে নাকি কাতুকুতু দিয়েছে? আদ্রিতার কেমন যেন গ্যাস্ট্রিক হচ্ছে। মানুষের হাসিতেও বুঝি গ্যাস্ট্রিক হয়? সাবিয়ার হাসিতে আমার গলা জ্বলছে কেন? তার হাসি কি বাসি তেলে ভাজা নাকি? আদ্রিতার এখন আর নাচতে ইচ্ছে না। সে এগুতে চাইলেও নিবিড়ের দিকে, কিন্তু হঠাৎ নিবিড় ওখান থেকে অন্যদিকে চলে গেল। তার সাথে গেল সাবিহাও। আদ্রিতার কদম থেমে গেল। গ্যাস্ট্রিক যেন তার বুক জড়িয়ে ছড়িয়ে পড়ল। খুশখুশ করে জ্বলছে বুক। মিউজিকের ধ্বনিও যেন খুব তিক্ত লাগছে তার কাছে। হঠাৎ করেই যেন নিবিড়ের ওপর খুব করে তার অভিমান হলো। তার অবচেতন মন যেন বারবার বলছে, সে কেন গেল সাবিহার সাথে? তারা কি আলাদাভাবে কথা বলতে গেল? কি এত কথা আছে তাদের? অভিমানটা হঠাৎ বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ল আদ্রিতার ওপর। ঠোঁট উল্টে চলে এলো সে ওখান থেকে। এসব গান বাজনা এখন তার কানে বিষের মতো লাগছে। সে পার্টি এরিয়া থেকে সরে এসে একটা কোণে দেয়ালের পাশে এসে দাঁড়ালো। কেন যেন হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে তার। ঠোঁট উল্টে হাত দিয়ে নাক ডলতে লাগলো বারবার। কিন্তু তার পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে তার খেয়াল নেই আদ্রিতার। আদ্রিতাকে একা দেখে পার্টিতে থাকা কারুর কুরুচিপূর্ণ নজর পড়ল তার ওপর। ছেলেটা অনেকক্ষণ ধরেই কুনজর গেড়ে রেখেছিল আদ্রিতার ওপর। নাচ গানের সময় আদ্রিতার শরীরের ওপর তার কামুক নজর পড়েছিল। এমনই একটা সুযোগের আশায় যেন ছিল সে। আদ্রিতাকে একা দেখে ছেলেটাও ওর পিছে পিছে এসেছে। ধীরে ধীরে আদ্রিতার পেছনে এসে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে থাকায় আদ্রিতা তা দেখতে পেল না। ছেলেটা তার কামুক নজর আদ্রিতার পুরো শরীরে স্ক্যান করে নিল। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কুশ্রী চাহনি দিয়ে হাতটা ধীর এগুতে লাগলো। আদ্রিতার কোমরে হাত দেওয়ার জন্য হাত এগোচ্ছে। কোমর স্পর্শ করতেই যাবে, ঠিক তার আগেই অন্য আরেকটা শক্ত বলিষ্ঠ হাত এসে খপ করে ছেলেটার হাত ধরল। চমকে তাকালো ছেলেটি। রক্তচক্ষু চোখের ক্রুদ্ধ চাহনির অধিকারী নিবিড়কে দেখে আটকে উঠল সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিবিড় তার হাত মুচড়ে ভেঙে পেছনের উল্টো দেয়ালে মুখ সহ চেপে ধরল এক হাতে। শব্দ পেয়ে পেছনে ফিরল আদ্রিতা। নিবিড়কে দেখে একটু চমকে গেল সে। চোখ মুখ প্রচন্ড কঠিন হয়ে আছে তার। উনি এখানে কি করছেন? উনি না সাবিয়ার সাথে উলালা করতে গেছিল? তাহলে এখানে কেন এসেছে? আদ্রিতার মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগেই নিবিড় শান্ত গমগমে স্বরে বলল, এখান থেকে যা এখুনি। রাগ হলো আদ্রিতার। সে নাকচ করে বলল, কেন কেন যাব? আমি এখানেই থাকবো। আদ্রিতা যেন কথাটা বলেই ভীষণ বড় ভুল করে ফেলল। নিবিড়ের চেহারার কাঠিন্যতা তো সেটাই বলছে, যা আদ্রিতার জবাবে ভয়ঙ্কর রূপ ধারণ করল। দাবানল নির্গত চোখের চাহনি নিক্ষেপ করে হুঙ্কার দিয়ে বলল, I said Cody, get the hell out of here. অন্তরাত্মা কেঁপে উঠল আদ্রিতার নিবিড়ের এমন ভয়ঙ্কর কণ্ঠে। সাথে পাল্লা দিয়ে বাড়ল অভিমানের পালা। নাক ফুলিয়ে কান্না গলায় জমিয়ে দৌড়ে চলে গেল সে। আদ্রিতা যেতেই উল্টো দেয়ালে চেপে ধরা ছেলেটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো নিবিড়। এক হাতে এতক্ষণে চেপে ধরে রেখেছিল ছেলেটাকে,
যাতে আদ্রিতা দেখতে না পায়। ছেলেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, আতঙ্কে চোখ দুটো ফাটফাট করছে। নিবিড়ের এই ভয়ঙ্কর মুখায়ব দেখে কলিজা কাঁপছে তার। এমন বিভৎস লেলিহান দাবানলের ন্যায় অগ্নিচক্ষু সে এর আগে দেখেনি। কপাল আর গলার রগ ফুলে ফেপে উঠেছে। কি ক্রূর সেই চাহনি। ছোটের কোণে কিঞ্চিত ক্রুদ্ধ হাসির রেখা টেনে নিবিড় বলল, ব্যথা লাগছে? আমারও লাগছে। আর তুই যদি তোর কাজে সফল হতি তাহলেও ব্যথা পেত, আর সেটা আমার সহনশীলতার বাইরে। ইভরে ডিকশনারিতে হাজার অন্যায় মাফাচ্ছে, শুধু এটা বাদে। ব্যাস, এটাই করা উচিত হয়নি তোর, একদমই না। ছেলেটার আতঙ্কিত চোখ দুটো হঠাৎ যেন আরো ব্যথাময় রক্তিম হয়ে উঠল। মুখের আওয়াজ আটকে রাখায় চোখ দুটো আর্তনাদ করে তার যন্ত্রণার বহিঃপ্রকাশ করলো। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে ঢলে পড়ল সে মাটিতে। তবুও আদ্রিতার থেকে ভালোবাসি শব্দটা শুনতে দেরি হলো না। আদ্রিতা বলল, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি নিবিড়, নিজের থেকেও বেশি। আমি আপনার সব সময় হতে চাই, খুব আগলে রাখতে চাই আপনাকে। আই লাভ ইউ। আমি অনেক ভালোবাসি রে তোকে, কারণ তুই আমার চাচ্চুর একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে অনেক ভালোবাসি তোকে, আর আজও। লাভ ইউ টু পিচ্ছি।